এই মেয়ে, ল্যাভেন্ডার কালারের টপস পরা, কাম হেয়ার। আচমকা একটি গমগমে পুরুষালীর স্বর শুনে চমকে পিছনে তাকালো শ্বেতা। একটি দীর্ঘদেহী ও প্রশস্ত শক্তপোক্ত দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের যুবককে দেখে রীতিমতো থমকে গেল সে। ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেনিম পরিহিত যুবকটি সাজুকি ব্র্যান্ডের ব্ল্যাক বাইকের উপর দারুণ অ্যাটিটিউড নিয়ে বসে আছে। মাথা ভর্তি ছিলকি চুলের একাংশ কপালে ছিটকে পড়েছে, মুখে খোঁচা খোঁচা চাপা দাড়ি। সুদর্শন চেহারার যুবকটি তীক্ষ্ণ চোখে শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার আশেপাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে, তারাও দেখছে তাকে। সীতা ধীর পায়ে যুবকটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? যুবকটি মুখে সিগারেট নিয়ে সীতার হাতে লাইটার ধরিয়ে দিয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করলো। শ্বেতা বুঝতে না পেরে অভদ্র নয়নে যুবকটির দিকে তাকালো। যুবকটি বিরক্ত হয়ে মুখ থেকে সিগারেট নামিয়ে কিছুটা তেজ নিয়ে বলল, সব কথা মুখে বলে দিতে হবে নাকি? কচি খুকি তুমি। লাইটার যখন দিয়েছি, তার মানে আমার মুখে সিগারেটটি ধরিয়ে দিতে বলছি। নাও ডু ইট, ইডিয়েট। শ্বেতা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। ভার্সিটিতে তার আজই প্রথম দিন, কিন্তু প্রথম দিনে এসেই তাকে এভাবে ব্যাগ খেতে হবে এটা সে ভাবতেই পারেনি। তাকে আদর্শকতা যুবকটি এবং তার সঙ্গীরা যে তার সিনিয়র সেটা বুঝতে তার ব্যাগ পেতে হলো না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আচমকা যুবকটির কড়া ধমকে কেঁপে উঠল শ্বেতা। কাপা কাপা হাতে লাইটার নিয়ে আগুন ধরাতে নিলেই তার গমগমে কণ্ঠস্বর শুনে থমকে গেল সে। এখানে কি হচ্ছে? ভার্সিটির সিনিয়র প্রফেসর নজিরুল উদ্দিন হক পিছনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সবাইকে ঈগল দৃষ্টিতে একবার একবার করে পরখ করছেন তিনি। তার দৃষ্টিতে স্পর্শ অসন্তুষ্ট দেখা যাচ্ছে। অথচ তাতে যুবকটির বিন্দুমাত্র হেলদোল নেই। তার সঙ্গীরা অবশ্য তটস্থ হয়ে রয়েছে। নজরুল হক এগিয়ে এসে প্রত্যেককে আরও একবার একবার করে দেখে নিলেন, তারপর যুবকটির দিকে তাকিয়ে রইলেন। সে এখনও ঠোঁটে সিগারেট চেপে আগের ভঙ্গিতে বসে রয়েছে। এতে প্রফেসর আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। হাউ রাস্কেল আর ইউ এরিশ আহারার খান, একজন সিনিয়র প্রফেসরের সামনে তুমি সিগারেট মুখে নিয়ে এভাবে বেয়াদবের মতো বসে রয়েছো? বাবার ক্ষমতা আছে বলে যা খুশি তাই করতে পারবে নাকি? আর এভাবে জুনিয়র একটা মেয়েকে র্যাক দিতে তোমার লজ্জা করে না? এরই সিগারেট ঠোঁটে চেপে বাইক থেকে এক লাফে নেমে পড়ল। তারপর সিগারেটের মুখ ভর্তি ধোঁয়া ফু দিয়ে প্রফেসরের মুখে ছুঁড়ে মারল। আশেপাশে সবাই হতভম্ব হয়ে গেল। নুরুল উদ্দিন হক রাগে কাঁপতে লাগলেন। তিনি যেন দৃষ্টি দিয়ে এরিশকে ভস্ম করে দিবেন। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দাও? আজকের মধ্যেই তোমাকে টিসি দেওয়ার ব্যবস্থা করব আমি। শুধু এ ভার্সিটিতে কেন, কোনো ভার্সিটিতেই পড়ার অবস্থায় থাকবে না তুমি। বলের আগে কাঁপতে কাঁপতে চলে গেলেন নুরুল উদ্দিন হক। এরিশের বেস্ট ফ্রেন্ড রাফসান উদ্বিগ্ন কণ্ঠেই বলল, এখন কি হবে এরিস? তোকে যদি সত্যি সত্যি টিসি দিয়ে দেয়? এরিশ মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে নির্বিকার ভঙ্গিতেই বলল, আরে কিছু করতে পারবে না ওই শালা। আমার বাপের ক্ষমতা সম্পর্কে তো আর জানে না। আমার বাপের ডোনেশনে এই ভার্সিটির অর্ধেক খরচ চলে। নতুন নতুন এসেছে, তাই বুঝতে পারেনি আমি কে। কদিন থাকলে এমনিতেই সব কিছু বুঝে যাবে। বলে আবারও সিগারেটে টান দিল এরিশ। অপরদিকে শ্বেতা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। সে চলে যাবে কিনা ভাবছে। 7-5 ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়াতেই পিছন থেকে এরিশ ডাক দেয়, এই মেয়ে, কোথায় যাচ্ছ? তোমার কাজ এখনো কমপ্লিট হয়নি তো? এদিকে এসে লাইটার দিয়ে আমার আর একটা সিগারেট জ্বালিয়ে দাও। তারপর ক্যান্টিন থেকে আমাদের জন্য স্ন্যাক্স কিনে নিয়ে আসো। জানিস, ওই ছেলেটার মতো অসভ্য ছেলে আমি আর একটাও দেখিনি। এত ফাজিলের ফাজিল যে আমাদের প্রফেসরের সাথে পর্যন্ত বেয়াদবি করছে। আবার বলে কি না প্রফেসর তার কিচ্ছু করতে পারবে না, তার বাবা নাকি সব কিছু সামলে নেবে, তার বাবার নাকি অনেক ক্ষমতা। নতুন ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের প্রথম বন্ধু হওয়ায় অহনাকে এসব কথা বলতে বলতে ক্যাম্পাসে হারছিল শ্বেতা। কথাগুলো বলার সময় তাকে বেশ বিরক্ত দেখাচ্ছিল। অহনা বলল, কার কথা বলছিস তুই? কার আবার? ওই যে এরিস ফেরিস কি যেন নাম, আস্ত একটা বদের হাড্ডি। আমার নামটাকে এভাবে ভেঙানোর সাহস কোথায় পেলে তুমি? আর আমাকে কি বললে তুমি? আমি কিসের হাড্ডি?
হঠাৎ পিছন থেকে একটা বজ্রকণ্ঠে গমগমের স্বর ভেসে আসলো শ্বেতার কানে। কণ্ঠটা তার কাছে বেশ পরিচিত ঠেকলো। পিছনে ফিরে তাকাতেই ভার্সিটির সর্বপ্রথম অপছন্দ হওয়া ব্যক্তিকে দেখে থমকে দাঁড়ালো সে। এরিস কঠিন মুখ নিয়ে শ্বেতার কাছে আসতে সে দু কদম পিছিয়ে চলে গেল। অহনার পিছনে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। ভাইয়া, ও আসলে অহনাকে হাত উঁচিয়ে থামিয়ে দিল এরিস। শ্বেতাকে টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়ে গম্ভীর মুখে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, একটু আগে আমার নামে কি যেন বলছিলে তুমি? কই কিছু না তো। আমি কে সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? শ্বেতা অবনত মস্তিষ্কে চুপ করে দাঁড়িয়ে আছে। জবাব দাও। এরিসের বজ্র কণ্ঠে ধমকে কেঁপে উঠল শ্বেতাসহ আশেপাশের সবাই। সেটা তবু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে। প্রথম দিনেই তাকে এভাবে হেনস্থার শিকার হতে হবে জানলে কিছুতেই এই ভার্সিটিতে ভর্তি হতো না সে। এই মুহূর্তে যথাসম্ভব নিজের কান্না আড়াল করে স্বাভাবিক থাকার চেষ্টা করছে সে। আই এম এরিশ আহারার খান, son of নাহিয়ান আহারার খান, হু ইজ দ্য চেয়ারম্যান অফ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে খোঁজ নিলেই আমাদের পাওয়ার আর দাপট সম্পর্কে জানতে পারবে তুমি। সেই পরিবারের একমাত্র উত্তরাধিকারীর সামনে তাকে নিয়ে বাজে কথা বলার কোনো যোগ্যতা আছে তোমার? এখন এই তীব্র রোদের মধ্যে পুরো ক্যাম্পাস তুমি একবার চক্কর দিয়ে আসবে, এটা তোমার শাস্তি। এসির কথা শুনে বুক কেঁপে উঠল শ্বেতার। সে তৎক্ষণাৎ চোখ তুলে তার দিকে তাকালো। ভিতর ডাগর ডাগর নয়নজোড়া পানি টলমল করছে। চোখ দিয়ে এরিসের কাছে আকুল নিবেদন জানাচ্ছে তাকে যেন এই শাস্তি দেওয়া না হয়। কিন্তু নির্দয় এরিসের তাতে কোনো প্রক্ষেপে হলো না। সে শ্বেতাকে দ্রুত নিজের শাস্তি পালন করার জন্য ইশারা করলো। শ্বেতা চোখ মুছে সবাই দিকে একবার করে তাকালো। অহনা সহ অনেকে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনেকে বা তার এই অবস্থায় মজা নিচ্ছে। সে তার চোখে টলমল করছে পানি, যেন যে কোনো মুহূর্তে সেই পানিগুলো গড়িয়ে পড়বে এমন অবস্থা। চারপাশে ছাত্রছাত্রীরা ভিড় করে তাকে দেখছে, অথচ সাহস করে এরিসকে কারো কিছুই বলার নেই। সবাই যেন এরিস নামের এই ব্যক্তিকে চরম ভয় পায়, অথচ সে তার ভয়ের থেকে বেশি ঘৃণা হচ্ছে এই লোকটির উপর। এতটা রুট আর অহংকারী একটা মানুষ কি করে হতে পারে সে তা ভেবেই পায় না। এরিস বেশ শান্ত কঠিন স্বরে বলে উঠল, 14 মাসের ঠাড়া রোদ্দুরের মধ্যে শ্বেতা বিশাল ভার্সিটির ক্যাম্পাস একবার করে চক্কর দিতে লাগলো। এমনিতেই সকালবেলা সে না খেয়ে চলে এসেছিল। তার মধ্যে ভার্সিটি করার সময় থেকে তার মাথা ব্যথা শুরু হয়েছিল। এখন আবার এই ঝাঁঝালো রোদের মধ্যে একটা পথ ঘোরার ফলে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। ক্যাম্পাসের মাঝ বরাবর আসতেই থমকে দাঁড়ালো শ্বেতা। মাথাটা বাজেভাবে চক্কর দিতে লাগলো তার। মাথায় দুহাত চেপে ধরে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে সাহসা দুহাত হাত তার কমল লাজুক দেহটাকে আঁকড়ে ধরল। ঝাপসা দৃষ্টিতে শ্বেতা দেখলো একটি স্বল্প সময়ের পরিচিত অথচ অপ্রিয় মুখ। তার কিছুক্ষণের মধ্যেই পুরোপুরিভাবে জ্ঞান হারল সে। এরিস সেটার দেহটা দুহাতে আঁকড়ে ধরে রেখে অনেকক্ষণ তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কি যেন ভেবে পাচা কোলা করে তাকে কোলে তুলে নিল। মেয়েটা ঠিকঠাকভাবে তার দেওয়ার শাস্তি পালন করছে কিনা দেখার জন্য এরিস তার পিছু পিছু আসছিল। অথচ মেয়েটা পড়ে যেতে নিলেই তাকে দ্রুত এসে ধরে ফেলল সে। কেন সে এমনটা করলো নিজেও জানে না। এক পলক সে তার মুখের দিকে তাকিয়ে এরিস নিপ্ত কণ্ঠেই বলে উঠল, এ ভেরি স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্ড টু ইউ টুডে, এরিশ আহারার খান। দিস গার্ল ইজ অলসো কুইট অ্যাট্রাকটিভ। মেয়েটার নাম কি রে? ও সম্পর্কে কি জানতে পারলি? এরিসের কথা শুনে ওর বন্ধু আরিফ বলতে শুরু করলো, মেয়েটার নাম শ্বেতা মুবাশিরা। একদিন আগে আমাদের ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। ঢাকার নয়াপল্টনে জয়েন্ট ফ্যামিলিতে থাকে। নিজের বলতে বাবা মার একটা বোন আছে। হাই মিডল ক্লাস ফ্যামিলি। হাত উঁচিয়ে আরিফকে থামিয়ে দিল এরিস, যার অর্থ অনেক হয়েছে, আর বলতে হবে না। আরিফ দমে গেল, কিন্তু পাল্টা প্রশ্ন করলো, তুই হঠাৎ ওই মেয়ের ব্যাপারে এত খোঁজখবর নিচ্ছিস কেন? এরিস চোখ মুখ কঠিন করে শক্ত কণ্ঠে বলল, হার নেম ইজ শ্বেতা, ডোন্ট কল হার ওই মেয়ে। আরিফ পুরোপুরি দমে গিয়ে চুপ হয়ে গেল। এই ছেলেকে তার বুঝে আসে না। গতকাল নিজেই মেয়েটাকে বাজেভাবে হেনস্থা করলো, এখন আবার নিজেই এমন ভাব করছে যেন তার কত কাছের কেউ। শুভ্রা, আমি ওই ভার্সিটিতে
আর যাব না। আমি তোর ভার্সিটিতেই তোর ডিপার্টমেন্টে ভর্তি হব। আব্বু আম্মুকে বলে আমার একটা ব্যবস্থা করে দে না প্লিজ। নিজের যমজ বোন শুভ্রাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো সরে কথাগুলো বলল শ্বেতা। দু বোন একই সাথে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল। শুভ্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স হয়ে গেল, শ্বেতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে চান্স হয়েছে। কিন্তু ফ্যামিলি থেকে তাকে ঢাকার বাইরে যেতে দেবে না বলেই ঢাকার নামি দামি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে তার বাবা মা। শুভ্রা অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলল, সে কি শ্রেতা, আব্বু আম্মু এত টাকা খরচ করে তোকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করলো, আর তুই কিনা সেখান থেকে চলে যেতে চাচ্ছিস? আর সবচেয়ে বড় কথা, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেতে হয়, সেখানে তুই তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাসনি, আর সেখানে সেকেন্ড টাইম দেওয়ারও কোনো অপশান নেই। তাহলে তুই কি করে আমার সাথে আসবি বল? শ্বেতা ভাবুক হয়ে অনেকক্ষণ চুপ করে রইল। কিন্তু গতকাল এরিসের হাতে রেক খাওয়ার পর আর কিছুতেই সেই ভার্সিটিতে ক্লাস করার ইচ্ছে নাই তার। আবার বাসার কাউকে কিছু বলতেও পারবে না সে। ছোট থেকেই প্রচণ্ড ভীতু প্রকৃতির সে, চাইলেই সবার সাথে সব কিছু খোলাসা করে বলতেই পারে না, সে তার যত আপনজনই হোক না কেন। শুভ্রার কিছু বলতে চাপে তার আগেই তার ফোনে টুং করে একটা মেসেজ এলো। ইহানের মেসেজ দেখে তৎক্ষণাৎ তার ঠোঁটে হাসি ফুটে উঠল। শ্বেতাকে পাশ কাটিয়ে সে করিডোরে চলে গেল। শ্বেতা ভুরু কুচকে সেদিকেই তাকিয়ে রইল। সে জানে মেসেজটা কার, তার আর শুভ্রার মামাতো ভাই ইহান ইয়াফির। কিন্তু ইহান সম্পর্কিত কোনো কিছু এলেই তার বোন এভাবে লাজুকলতা হয়ে যায় কেন, সেটা সে আজও বুঝতে পারল না। কই, সে তো ইহানের সামনে গেলে তার বোনের মতো অন্যরকম হয়ে যায় না? আর এখানে তার থেকে শুভ্রার প্রতি কেয়ারিংটা একটু বেশি চোখে লাগে সে তার। আমি নিচে ওয়েট করছি, জলদি নিচে চলে আয়। ইহানের মেসেজ দেখে ভুরু কুচকে এলো শুভ্রার। হঠাৎ তাকে নিচে যেতে বলল, তার মানে কি সে তাদের বাড়ির নিচে অবস্থান করেছে? তড়িঘড়ি করে রুম থেকে উনেটা নিয়ে কোনো মতো সিঁড়ি ভেঙে নিচে নামলো সে। ড্রয়িং রুম দিয়ে তাকে ঝড়ের গতিতে ছুটতে দেখে তার মা শারমিন বেগম রান্নাঘর থেকেই বলে উঠলেন, এভাবে উড়ে উড়ে কোথায় যাচ্ছিস? শুভ্রা যেতে যেতেই বলল, তোমার বড় ভাইয়ের একমাত্র ছেলে এসেছে, তার কাছেই যাচ্ছি। শারমিন বেগম অবাক হয়ে বললেন, ইহান এসেছে? ও তাহলে বাইরে কি করছে? ওকে বললি না ভিতরে আসতে? শুভ্রা মায়ের আর কোনো কথার উত্তর না দিয়ে দ্রুত বাইরে চলে গেল। ইহান গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছে, তার পরনে ফুটবল জার্সি, ব্ল্যাক জিন্স প্যান্ট। ফুটবল হাতে এতক্ষণ ধরে পায়চারি করেছিল সে। শুভ্রাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। শুভ্রা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কোথায় যাবে ইহান ভাইয়া? ইহান ফুটবলটা শুভ্রার হাতে দিয়ে প্যান্টের পকেট থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে কয়েক চুমুক পানি খেল। তারপর শান্ত স্বরে বলল, আজকে আমার ফুটবল ম্যাচ আছে, সেখানে যাচ্ছি। সেটা তো আমি তোমার গেট আপ দেখেই বুঝতে পারছি, কিন্তু আমাকে ডাকলে কেন সেটা বলো। তুই তো জানিস বাবা আমার ফুটবল খেলা একদম পছন্দ করে না, সারাক্ষণ শুধু জ্ঞান দেয় আর পড়াশোনা করতে বলে। তুই বল, এত পড়াশোনা করলে কি মাথা ঠিক থাকে? শুভ্রা দুপাশে মাথা নাড়িয়ে না বোধক বোঝালো, আজকে আমার ফুটবল ম্যাচের ফাইনাল টুর্নামেন্ট, অথচ বাবা কিছুতেই যেতে দিবে না। আগের ম্যাচগুলো লুকিয়ে চুরিয়ে খেললেও এবার এটা ধরে ফেলেছে। তাই আমি তোর সাথে একটা ভার্সিটি ইভেন্টে যাব বলে চলে এসেছি। সেম ইয়ার না হলেও সেম ভার্সিটি হওয়াতে একদিক দিয়ে সুবিধাই হলো বটে। শুভ্রা মুখ গোমরা করেই বলল, আমাকে শুধু প্রয়োজনের সময় তোমার মনে পড়ে, তাই না ইহান ভাইয়া? ইহান মৃদু হেসে শুভ্রার গাল টেনে দিয়েই বলল, তাহলে সময় অসময়ে যে চকলেট দেই, ফুল কিনে দেই, তোর নোটস কালেক্ট করে দেই, সেগুলো কি পাগলি? শুভ্রার মুখে হাসি ফুটে উঠল। সে মাথা নিচু করে ভাবল, সত্যি ইহান অন্যদের তুলনায় তার অনেক খেয়াল রাখে। তার সুপ্ত অনুভূতির বিশেষ জায়গা জুড়ে রয়েছে ইহান। ইহান তার প্রতি করা টেক কেয়ারগুলো তার মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগায়, ইহান কি সত্যি তাকে নিয়ে অন্য কিছু ভাবে? ইহান শুভ্রের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি এত ভাবছিস তুই? কই কিছু না তো। তাহলে চল আমার সাথে। কোথায় যাব? শুনলি না বাবার কাছে তোকে নিয়ে ভার্সিটি যাওয়ার কথা বলেছি। তো এখন আমার সাথে ভার্সিটিতে যাওয়ার নাম করে আমার ফুটবল টুর্নামেন্ট দেখতে যাবি। এ মা, 1.5 ঘন্টা আমি বসে থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আমার জন্য এতটুকু করতে পারবি না? আর তাছাড়া ফুটবল না তোর কত পছন্দের একটা খেলা? তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেতে বলেছি যখন যাবি। আর সবচেয়ে বড় কথা, তোকে মোটেও সেখানে বোর হতে হবে না। এক গাদা স্ন্যাক্স কিনে রাখবো তোর জন্য।
বসে বসে খাবি আর আমার খেলা দেখবি। বলে ইহান পেন্টের পকেট থেকে টাকা বের করে দেখালো শুভ্রাকে। শুভ্রার চোখ ছোট ছোট করেই বলল, ঘুষ দিচ্ছ আমাকে? ধরে নে সেটাই, আমার ঘুষ খাওয়ার একমাত্র ভাগীদার তো তুই। শুভ্রা চট করে হেসে ফেললো, সাথে তাল মিলিয়ে হাসলো ইহানও। আপনি আবার কেন আমার সামনে এসেছেন? প্লিজ আমাকে এভাবে বিরক্ত করবেন না। চোখ মুখ খিসে মাথা নিচু করে এরিসের সামনে একদম কথাগুলো বলে গেল শ্বেতা। তার এই মুহূর্তের ভেতরে ভেতরে প্রচণ্ড ভয় লাগলেও বাইরে সেটা প্রকাশ করল না। এরিস তার দলবল নিয়ে শ্বেতার সামনে গরু গম্ভীর মুখভঙ্গি করে দাঁড়িয়ে আছে। ব্ল্যাক ফর্মার গেট আপ, সে সাথে চোখে ব্ল্যাক সানগ্লাস। মেয়েদের ক্রাশ খাওয়ার মতো লুকে দাঁড়িয়ে থাকলেও শ্বেতার এই মুহূর্তে এরিসকে জমদুদের চেয়েও কোনো অংশে কম মনে হচ্ছে না। এরিস গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, গত 2 দিন ভার্সিটিতে আসোনি কেন? এমনি। এমনি কেন? শ্বেতা কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। একটু পরপর আজ চোখে হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। তার ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু সে কথা এরিসকে বলতেও পারছে না। সে রেগিংয়ের নামে আবার না তাকে কী সব কঠিন কঠিন কাজ দিয়ে দেয়। শ্বেতাকে অবাক করে দিয়ে এরিস হঠাৎই বলে উঠল, আচ্ছা ক্লাসে যাও, মন দিয়ে ক্লাস করবে কেমন? লিসেন, আমি ডাকলে সাথে সাথে চলে আসবে, কিন্তু আফটার অল জুনিয়র হিসেবে সিনিয়রের প্রতি। শ্বেতা দু হাতে ব্যাগ খামচে ধরলো, মাথা নেড়ে হ্যাঁ বোধক বোঝালো, তারপর ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করলো। এরিস সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার বন্ধু সাতাতকে বলল, তোমার একটা দায়িত্ব আছে তো, তাই না? মেয়েটার দিকে ভালোভাবে নজর রাখছিস তোরা? ও কি করে না করে সব কিছুর খেয়াল রাখবি। সাফাত অবাক হয়ে বলল। তুই মেয়েটার প্রতি হঠাৎ এত ইন্টারেস্ট দেখাচ্ছিস কেন এরিস? এরিস শয়তানি হাসি দিয়ে বলল, মেয়েটা বড্ড সহজ সরল আর নাজুক প্রকৃতির, ওকে জ্বালিয়ে ভীষণ মজা পাচ্ছি, সামনে আরও ইন্টারেস্টিংভাবে চালাবো। সাদা পর কাঁধে চাপড় মেরে বলল। তুই শালা আর ভালো হলি না। এরিস বাঁকা হেসে বলল, এরিস আহারার খান ভালো ছিল কবে? অসম্ভব, এই ডিয়ার আমি কোনো মতেই পালন করতে পারবো না। শ্বেতা এক প্রকার চেঁচিয়ে উঠে দাঁড়ালো। তার বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এতক্ষণ অনার্সের নতুন বন্ধু হওয়া পাবলিকগুলোর সাথে টুটেন ডেয়ার খেলছিল সে, যেখানে তাকে ডিয়ার দেওয়া হয়েছে, তাও সে ডিয়ার নয়, ভার্সিটির সকল মেয়েদের ক্রাশ এরিস আহারার খানের নাকি তাকে সরাসরি কিস করতে হবে। এটা তো তার পক্ষে কঠিন কালো সম্ভব না। আর এরাও কিভাবে এরকম একটা ডিয়ার দিতে পারে সেটা ভেবেই পায় না। মারিয়া বলে উঠল, ডিয়ার যখন নিয়েছিস আর আমরা যখন বলেছি তখন তোকে এটা পালন করতে হবে, না হলে এর বদলে তোকে ফাইন দিতে হবে। কি ফাইন বলো? আমি সেটা করতে প্রস্তুত। আমাদের সবার অ্যাসাইনমেন্টের খাতায় তোকে আগামীকালকের মধ্যে সাবমিট করে দিতে হবে। সেটা অবাক হয়ে গোল গোল চোখে মারিয়ার দিকে তাকিয়ে রইল। এত কঠিন শর্ত মারিয়া তাকে কি করে দিতে পারলো ভেবেই পায় না সে অসহায় চোখে একবার অহনার দিকে তাকালো। একমাত্র অহনা এই মুহূর্তে তার ঘনিষ্ঠ বন্ধু। অহনা প্রিয় বান্ধবীর এই অবস্থা দেখে প্রতিবাদ করে বলল, এটা কোনো ডিয়ার হলো মারিয়া? আর ফাইন হিসেবে ওকে এত কঠিন একটা শর্ত তোর দেওয়া উচিত হয়নি। ও কি করে আগামীকালের মধ্যে আমাদের সবার অ্যাসাইনমেন্ট সাবমিট করবে বলতো? মারিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সেটা ওর ব্যাপার, হয় ওকে ডিয়ার পালন করতে হবে, নাহলে আমাদের কঠিন শর্ত মেনে নিতে হবে। সেটা বুঝলো। মারিয়া রোডের সবাই মিলে তাকে দিয়ে তাদের অ্যাসাইনমেন্ট করার জন্য এই ফোন দিয়ে এটেছে। তাই উপায়ন্ত না পেয়ে অজ্ঞ সেটা বাধ্য হলো মারিয়ার কথা মেনে নিতে। শুধু মারিয়া বলে অবশ্যই মানত না, অহনা বাদে ওদের গ্রুপের সবগুলো মারিয়াকে সাপোর্ট করেছে। আর ভার্সিটির লাইফে স্ট্রং একটা ফ্রেন্ড গ্রুপ না থাকলে কোনোভাবেই চলে না, এটাই বকা সেতার ধারণা। তাই তাদের কথা রাখতে তাকে এই পদক্ষেপ নিতেই হলো। ক্লাস শেষে এরিস তার বন্ধুরা মিলে ক্যাম্পাসে একটা নির্দিষ্ট জায়গায় বসে আড্ডা দেয়। সেখানে অন্য কারো প্রবেশদ্বারই নিষেধ। এখনও তারা সেখানেই বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। সেটা গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল। তার পিছনে সব বন্ধু বান্ধবীরা চুপচাপ লুকিয়ে তার দিকে নজর রাখলো। সেটা একবার পিছনে তাকাচ্ছে তো আরেকবার এরিসের দিকে তাকিয়ে ঢোক গিলছে। এই লোকের সামনে যেতেই তার হাঁটু কাঁপে। সেখানে কিস করা তো আরও তার জন্য একদম অসম্ভব ব্যাপার। সেটার দিকে সর্বপ্রথম নজর গেল এরিসের বন্ধু সাদিকের। সে এরিসকে ডেকে চোখ দিয়ে সেটার দিকে ইশারা করলো। এরিস সহ আড্ডারত সবাই সেদিকে তাকালো। এরিস গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে সেতার দিকে তাকিয়ে রইল।
শ্বেতা এখনও এরিসের থেকে কয়েক মিনিট দূরে দাঁড়িয়ে আছে, তবু এরিসকে সরাসরি তার দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তার মুহূর্তে হিচকি উঠে গেল। সে সাথে শরীরে কাঁপতে কাঁপতে ঘাম বেরিয়ে গেল। এরিস নীরবে শ্বেতার অবস্থা গভীর চোখে পর্যবেক্ষণ করছে। আচমকা সবাইকে অবাক করে দিয়ে এরিস দ্রুত ছুটে গেল শ্বেতার পানে। এরিস সামনে আসতে না আসতে শ্বেতা আগের বারের মতো মাথা ঘুরিয়ে জ্ঞান হারালো। মুহূর্তে এরিস তাকে শক্ত বাহু বন্ধুতে আঁকড়ে ধরল। এরিসের বন্ধুরা আর শ্বেতার বন্ধুরা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে রইল। দুদিন আগেও এরিস শ্বেতাকে জড়িয়ে ধরেছিল, কেউ সেটা দেখেনি, কিন্তু আজকে সবার সামনে জড়িয়ে ধরাতে তারা প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এরিস শ্বেতাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার মুখটা নিজের মুখের খুব কাছাকাছি নিয়ে এসে সেদিক পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভিড় করে বলে উঠল, প্রতিবার কেন আমার সামনে এসেই তোমাকে জ্ঞান হারাতে হবে মেয়ে? আর তোমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে আমাকেই কেন চুম্বকের মতো আকর্ষিত হয়ে ছুটে আসতে হবে তোমার কাছে? এইভাবে রাস্তা আজকে দাঁড়িয়ে রয়েছেন কেন? আমাদের ক্যাম্পাসে যেতে দিন। একটা লাল শাড়ি পরিহিত রমণী খানিকটা উঁচু গলায় সামনে দাঁড়ানো যুবকের উদ্দেশ্যে কথাটা বলল। আজকে মূলত ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। একটা কারণবশত কিছুটা দেরিতে অনুষ্ঠান হতে যাচ্ছে এবার, তাই মেয়েরা বিভিন্ন রঙের শাড়ি পরে সেজে গুজে এসেছে। অথচ ক্যাম্পাসের ভিতরে শাওন মির্জা আত্মের গ্যাং মেয়েদের রাস্তা আটকে দাঁড় করিয়ে রেখেছে। তাদেরকে নানাভাবে হয়রানি করা তাদের মুখ্য উদ্দেশ্য। যুবকগুলো ভ্রক্ষেপ না করে বিভিন্ন আজেবাজে কথা বলেই যাচ্ছে। সেই মেয়েটা কিছুটা সাহস দেখিয়ে রেগেই বলল, কি হলো, কথা শুনছেন না কেন? আমরা কিন্তু প্রিন্সিপালের স্যারের কাছে বিচার দিব। শাওন তখন বাইকের উপরে শরীর এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে শীষ বাঁধাচ্ছিল। মেয়েটা ঝাঁঝালো কথা সে উঠে বসলো তৎক্ষণাৎ। মেয়েটির কাছে এসে চোখ মুখ গরম করে বলল, এই মেয়ে, কাদের সাথে কথা বলছো খেয়াল আছে? সায়ন মির্জা আর তার গ্যাং। আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এরিএসে সমতুল্য না হতে পারি, কিন্তু ওর চেয়ে দাপট কোনো অংশে কম নিয়ে চলি না আমি। ওর সামনে তো মুখে জবান ফোটে না, এখন আমার সামনে মুখে এত খই ফুটছে কি করে? মেয়েগুলির মাঝে এতক্ষণ শ্বেতাও দাঁড়িয়েছিল। ভয়ে গুটিসুটি মেরে সে অহনাকে জড়িয়ে ধরেছিল এতক্ষণ। এরিসের নাম শুনে এবার চমকে সামনের দিকে তাকালো। মেয়েটি আর একটু সাহস সঞ্চয় করে বলল, এরিস ভাই, আর যাই হোক মেয়েদের সম্মান নিয়ে ছেলেখেলা করে না, কিংবা তাদেরকে কোনো ধরনের বাজে কথাও বলে না। অন্তত আপনার মতো অতটা নিকৃষ্ট বখাটে সে নয়। শাওনের সারা শরীর প্রচণ্ড রেগে কেঁপে উঠল। সাহসা মেয়েটিকে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিল সে। সকলে ভয়ে কেঁপে উঠল। তারপর হঠাৎ শাওনের চোখ গেল নীল শাড়ি পরিহিত শ্বেতার দিকে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কি যেন ভাবলো, পরক্ষণের মুখে বাঁকা হাসি ফুটে উঠল তার। সেটার দিকে এগিয়ে যেতে যেতে শাওন বলল, এই মেয়েটাকে হ্যারাসমেন্ট করার মাধ্যমে তোমাদের সবার মুখের তালা ঝুলিয়ে দিয়েছিল না এরিস? আজকে দেখো, আমি তার থেকেও দ্বিগুণভাবে মেয়েটাকে হ্যারাসমেন্ট করে তোমাদের মুখ চিরতরে বন্ধ করে দেব। তখন আমার সামনে জবান নাড়ানো তো দূর, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। বলে শ্বেতাকে একটারে নিজের সামনে এসে দাঁড় করালো শাওন। মুহূর্তে লাজুক মেয়েটার আত্মরক্ষা কেঁপে উঠল। সে অসহায় দৃষ্টিতে একবার শাওনের দিকে আর একবার সবার দিকে তাকালো। অন্য সবার মুখও শুকিয়ে গেছে। শাওন কয়েকবার শ্বেতাকে নোংরা দৃষ্টিতে অপদমস্তক পরখ করে নিল। অস্বস্তি ঘৃণায় শ্বেতার গা গুলিয়ে উঠল। মুহূর্তে সে কান্না বিজড়িত কণ্ঠে শাওনকে বলতে লাগলো, দেখুন ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার ছোট বোনের মতো। শাওন শ্বেতাকে সেভাবে ধরে রেখে ব্যঙ্গাত্মক স্বরেই বলে উঠল, তাই নাকি ছোট্ট মামুনি? কই এরিস, যখন তোমাকে ধরে তখন তো তুমি এভাবে পালাই করো না। সবার সামনে তোমাকে জড়িয়েও ধরেছে শুনেছি। তা আমি জড়িয়ে ধরলে সমস্যা কি? আমি কি ওর চেয়ে কোনো অংশে কম নাকি? প্রচণ্ড ঘৃণা গা গুলিয়ে উঠল শ্বেতার। সজ্ঞানে এরিস তাকে কখনো জড়িয়ে ধরেনি, তাই তার স্পর্শ সম্পর্কে তার কোনো ধারণা নেই। নিজেকে এই মুহূর্তে অসহায় ভেবে তার নিজেকে ধিক্কার জানাতে মন চাইছে। কেউ তার পক্ষে প্রতিবাদ পর্যন্ত করছে না, এটা ভেবে তার মনটা আরও বিষিয়ে উঠল। শাওন কুচিত হেসে সে তার কোমরে হাত দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে প্রচণ্ড জোরে একটা লাথি এসে লাগলো তার পিঠে। তাল সামলাতে না পেরে সে হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। উপস্থিত সবাই বিস্ময়ের সাথে অবলোকন করল।
অপরিসীম রাগে কাঁপতে থাকা দীর্ঘকার বলিষ্ঠ এরিসকে, তার শান্ত মুখরবয় অথচ চেহারা প্রতিটা কোণা থেকে ভয়াবহ হিংস্রতা ঠিক করে করে বের হয়ে আসছে। চোখ মুখ লাল হয়ে উঠেছে, শরীরের পেশিগুলো আর কপালের রগগুলো প্রচণ্ড বেগে ফুলে উঠেছে, হাত জোড়া বজ্র মুঠিতে আবদ্ধ। শাওনকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাঁটু ভেঙে তার উপরে বসে তাকে বদগমর পেটাতে লাগলো এরিস। তার প্রতিটি কঠিন ঘুষি ও থাপ্পড়ে শাওনের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তীব্র ব্যথায় কুঁকড়ে উঠেছে। একটানা মারের ফলে সমস্ত মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গা থেকে অনর্গল রক্ত বেরোচ্ছে, কাপড় চোপড় ও বেহাল দশা। অথচ 5-6 জন তারকা যুবক মিলেও এরিসকে থামাতেই পারছে না। অপরদিকে শ্বেতা অহনাকে জড়িয়ে ধরে প্রচণ্ড ভয়ে কুঁকড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে আধা ঘন্টা বেদম পেটানোর পরে শাওনকে অর্ধমিত করে দিয়ে এরিস যাতে দাঁত চেপে হুঙ্কার ছেড়ে তার উদ্দেশ্যে বলতে লাগলো, ইউ ব্লাডি বিস ফাকিং বাস্টার্ড, তোর সাহস কি করে হলো সে তাকে টাচ করার, ওকে নোংরা কথা শোনানোর? তারপর উপস্থিতি সকলের উদ্দেশ্যে রাগে গজ গজ করতে করতে বলো, আর তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে? বোবা নাকি বধির তোমরা? কোনো প্রতিবাদ করতে পারলে না? এবার সবাই হা হয়ে এরিসের মুখের পানে চেয়ে রইল। সর্বদা প্রতিবাদ না করা ভয় দেখানো যুবকটি আজ নিজেই প্রতিবাদ করার কথা বলছে শুনে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারপর সায়ন যে হাতটা দিয়ে সে তার হাত ধরেছিল এবং তার কোমল শরীর স্পর্শ করতে যাচ্ছিল, সেই হাতটি নিজের বাইকের গরম ইঞ্জিনের সাথে চেপে ধরল এরিস। গগন কাঁপানো আর্তনাদ করে উঠল সায়ন, কিন্তু এরিস ছাড়ল না। প্রায় মিনিট খানেকে সেইভাবেই চেপে ধরে রইল সে। ইতিমধ্যে নবীনবরণ অনুষ্ঠান বাদ দিয়ে সকলে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। টিচাররা কেউ এরিস এবং শাওনকেই পছন্দ করে না, কারণ দুজনেই বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। তবে শাওন এরিসের চেয়েও খুবই নোংরা মানসিকতার ছেলে। অবশেষে প্রফেসর আর লেকচাররা মিলে শাওনকে আপাতত হসপিটালে পাঠিয়ে দিল। বাকি ঘটনা তদন্ত তারা অনুষ্ঠান শেষ হওয়ার পরে করবেন বলে ঠিক করেছেন। আহ, কি করছেন? আমার হাত ছাড়ুন প্লিজ, কেউ দেখে ফেললে কি হবে? শ্বেতাকে নিয়ে তস্ত বেগে ভার্সিটির বিশাল করিডোর দিয়ে হেঁটে চলছে এরিস। শ্বেতা অসহায় মুখ করে অনেক কিছু বললেও সেগুলো কিছুই তার কানে যাচ্ছে না। একসময় এরিস অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে শ্বেতার দিকে তাকালো, চিত্ত ভস্ম করে দেওয়া সেই দৃষ্টি, যার অর্থ আর একটা কথা বলেই এখানে মেরে পুঁতে ফেলব। শ্বেতা প্রচণ্ড ভয় পেয়ে চুপ হয়ে গেল। শ্বেতাকে নিয়ে ভার্সিটির বিশাল রুফটপে চলে এলো এরিস। নবীনবরণ অনুষ্ঠান এখনও চলমান বিধায় সবাই এই মুহূর্তে অডিটোরিয়ামের রুমে অবস্থান করেছে। রুফটপে এই মুহূর্তে কেউই নেই। এরিস রুফটপের দরজা বন্ধ করে দিয়ে শ্বেতার দুহাত আচমকা দেওয়ালের সাথে নিজে দুহাত দিয়ে প্রচণ্ড শক্তভাবে চেপে ধরল। শ্বেতা প্রচণ্ড ভয় আর ব্যথা পেয়ে চোখ জোড়া খিসে বন্ধ করে নিল। এই মুহূর্তে চোখ খোলার সাহস নেই তার, অথচ বন্ধ চোখ জোড়া দিয়ে সে টের পেল এক জোড়া তীক্ষ্ণ শিকারীর চোখ তাকে গভীর মনোযোগ সহকারে দেখছে। তার ঘন নিঃশ্বাস শ্বেতার মুখ ও গলায় আশ্রে পড়ছে। তীব্র অস্বস্তি, লজ্জার ভয়ে একাকার হয়ে গেল শ্বেতা। বহুক্ষণের সাধনায় পিটপিট করে চোখ খুলে তাকালো শ্বেতা। এরিসের মুখখানা এই মুহূর্তে শিথিল, হিংস্রতার লেশমাত্র সেখানে নেই, অথচ চোখ জড়ালো কি এক প্রচণ্ড ক্রোধ এখনও খেলা করে চলেছে। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা কয়েকটা ঢোক গিলে শ্বেতা আমতে আমতে করে বলো, এরিস আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? দয়া করে ছেড়ে দিন। এরিস হিমশীতল কণ্ঠেই বলো, তবে শাড়ি পরেছো কেন? শ্বেতা অবাক নয়ে তাকিয়ে রইল। কিভাবে শাড়ি পরেছি? এরিস একই কণ্ঠে বলো। শ্বেতা তোমার কোমর দেখা গিয়েছিল কেন? শ্বেতা কিছু বলতে চাপে তার আগেই এরিস কাট কাট কণ্ঠেই বলো, ইচ্ছে করছে জ্বলন্ত আগুন দিয়ে তোমার ওই কোমল উদরখানা পুড়িয়ে দিতে, যেখানে পুরুষের নোংরা দৃষ্টি আর স্পর্শ লাগে, সেটা অক্ষত থাকার কোনো মানেই হয় না। বরের পকেট থেকে সিগারেট বের করে সেটা লাইটার দিয়ে জ্বালিয়ে মুখে চেপে ধরল এরিস। অন্যদিকে এরিসের ভয়ঙ্কর কণ্ঠের কথাগুলো শুনে সেটার আত্মরাত্মা কেঁপে উঠল। কি বলছে এই লোক? সে মোটো পেট দেখে শাড়ি পরেনি। ক্যাম্পাসে আসার সময় শাড়ির কুচিটা পা লেগে কোমরের দিকটা কিছুটা আলগা হয়ে গিয়েছিল। পরবর্তী সেটা শাওন ঘটিত ঘটনার জন্য আর খেয়ালই করেনি।
হঠাৎই কোমরের কাছে যন্ত্রণাদায়ক কিছু স্পর্শ টের পেতে প্রচণ্ড যন্ত্রণাতে আর্তনাদ করে উঠল শ্বেতা। এরিস নির্বিঘ্ন তার খোলা পেটের এক অংশ জ্বলন্ত সিগারেট চেপে ধরে রেখেছে। শ্বেতার দু চোখ পানিতে টুইটম্বর করেছে। যন্ত্রণার খফে চোটে ফর্সা মুখটা নীল হয়ে উঠেছে। কিছুক্ষণ পর এরিস সিগারেটটা সরিয়ে নিয়ে আবার মুখে চাপলো। একটি বারও শ্বেতার উম্মত কামড়ের দিকে তাকালো না পর্যন্ত না দেখলো নিজের হাতে তৈরি করে দেওয়া বিদঘুটে ক্ষতটা। সে নির্বিঘ্ন চিত্তে আপন মনে সিগারেট টেনেই যাচ্ছে। শ্বেতা ফোপানোর আওয়াজ শুনে তার দিকে রক্তিম চোখে তাকাতেই শ্বেতা মুখ চেপে ধরে ফোপাতে লাগলো। এরিস নির্বিঘ্ন শীতল স্বরে বলল, আজকের এই ঘটনার কথা যদি তোমার মনে থাকে তাহলে নিজের স্পর্শকাতর জায়গাগুলো ঢেকে রাখতে কখনো ভুলবে না তুমি। হ্যালো রাত ভাইয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যাও। শ্বেতার কান্না বিজড়িত কণ্ঠ আর ফোপানো শুনে অস্থির হয়ে উঠল রাত। সম্পর্কে সেই শ্বেতা আর শুভ্রার বড় চাচাতো ভাই। রাত অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে শ্বেতা, এভাবে কাঁদছিস কেন? বল আমাকে। কিচ্ছু না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা আমি আসছি, কিন্তু কোথায় তুই? আমার ভার্সিটিতে। তাড়াতাড়ি ফোন কেটে দিল শ্বেতা। রাত কিলাস করা বাদ দিয়ে দ্রুত বাইক নিয়ে শ্বেতার ভার্সিটির উদ্দেশ্যে ছুট লাগালো। মেয়েটাকে নিয়ে তার চিন্তার শেষ নেই, সহজ সরল বলে আরও বেশি চিন্তা। এখন না জানি আবার কি বিপদ ঘটালো মেয়েটা। বাইকে রাতের পিছনে চুপচাপ বসে রয়েছে শ্বেতা। কতক্ষণ ধরে রাত এটা সেটা জিজ্ঞাসাই করছে, কিন্তু একটা কথার উত্তর দিচ্ছে না সে। চোখে পানি শুকিয়ে গালে লেপ্টে আছে, মনটা বিষাদে পরিপূর্ণ। রাত বিরক্ত হয়েই বলল, কি হয়েছে খুলে বলবি আমাকে, তাহলে আমি বুঝবো কি করে তোর কান্নার কারণ কি। শ্বেতা এবার কিছু একটা বলতে যাবে তার আগেই রাতের ফোনে কল চলে এলো। বাইক থামিয়ে কিছুক্ষণ হু হা করে কথা বলে নিল রাত। তারপর ফোন রেখে শ্বেতার উদ্দেশ্যেই বলল, আমাকে আর্জেন্ট একটা কাজে এক্ষুনি ভার্সিটিতে যেতে হবে শ্বেতা, আমি তোকে রিক্সা ডেকে দিই, তুই বাড়িতে যেতে পারবি না? শ্বেতা কিছু না বলে বাইক থেকে নেমে দাঁড়ালো। তারপর বলল, তুমি যাও ভাইয়া, আমি একা যেতে পারবো, কিচ্ছু হবে না আমার। ভাড়ার টাকা আছে তোর কাছে? তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে যাস। বলে বাইক নিয়ে দ্রুত চলে গেল রাত। শ্বেতা একটা দীর্ঘশ্বাস ফেলে রিক্সা ডাকতে নিবে, তখনই পিছন থেকে প্রচণ্ড শব্দ করে ব্রেক কষল একটা নামি দামি বাইক। শ্বেতা সেদিকে এক মুহূর্তে তাকাতেই আবারও ভরে জমে গেল। এরিস হেলমেট খুলে গম্ভীর কণ্ঠে শ্বেতাকে আদেশ ছুড়ল, বাইকে উঠে বসো। শ্বেতা কি করবে না করবে বুঝতে না পেরে কিন কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এরিস একবার ধমক দিয়ে বলল, কি বলেছি শুনতে পাওনি? বাইকে উঠে বসো। শ্বেতা কেঁপে উঠে গুটি গুটি পায়ে এরিসের বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। এরিস বিরক্ত হয়ে বলল, এক কথা কতবার বলতে হবে তোমাকে? শুনতে পাওনি কি বলেছি? বাইকে উঠে বসো। শ্বেতা কাল বিলম্ব না করে দ্রুত এরিসের বাইকের পিছনে উঠে বসলো। এরিস গরু গম্ভীর কণ্ঠেই বলে উঠল, আমার কাঁধ জড়িয়ে ধরে রাখো, পড়ে গেলে তোমার নরম দেহের হাড়গোড় একটাও আস্ত থাকবে না বলে মনে হচ্ছে না। সেটা কম্পিত হস্তে এরিসের দুকাত আলতো হাতে জড়িয়ে ধরলো। এরিস হাজারো কণ্ঠেই বলে উঠল, গায়ে জোর নেই, শক্ত করে ধরতে পারছো না? মনে হচ্ছে একটা মাছি আমায় ধরেছে। অকথ্য শ্বেতা শক্ত করে এরিসের দুকাত জড়িয়ে ধরলো। এরিস একটা পাকা হাসি দিল, যেটা দৃষ্টিগোচর হলো না শ্বেতার। জনমানবহীন একটা খালের ধারে এসে বাইক থামালো। এরিস শ্বেতার এই মুহূর্তে ভীষণ ভয় করছে। একে তো এরিস নামক লোকটাকে সে জনমের মতো ভয় পায়, তার উপর এমন নিরিবিলি জায়গায় তার ভয়ের মাথা আরো কয়েক গুণ বেশি করে দিল। কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করতে পারলো না। এরিস আচমকাই বলে উঠল, কোমর থেকে শাড়ির আঁচলটা সরাও। এসের এই কথাটা অন্যমনস্ক হয়ে থাকা শ্বেতার প্রবল ছটকায় দুলিয়ে দিল। সে ভয়ে শুকনো ঢোক গেলেই বলল, মানে কি করবেন আপনি? এই সাথে থাকা মলমটা দেখে লিপ্ত স্বরে বলল, মানে এই মলমটা দিয়ে আমি তোমাকে পূজা করব। ডাফার গার্ল, কোমরে যে জায়গাটায় পড়েছে সেখানে মলমটা লাগিয়ে দেওয়ার কথা বলছি। শ্বেতা নিচু কণ্ঠে বলল,
দরকার নেই। শ্বেতার কোনো কথা তোয়াক্কা না করে তার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে পোড়া জায়গাটা আলতো হাতে মলম লাগিয়ে দিল। শারীরিক যন্ত্রণা থেকেও এই মুহূর্তে সেটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি দেহে মন ছয়ে গেল। ফলস্বরূপে নিজের অজান্তে এরিসের মাথার চুলগুলো খামচে ধরল সে। এরিস কিছুই বলল না। যত্ন সহকারে মলম লাগানোর পর এরিস শীতল কণ্ঠে শ্বেতার উদ্দেশ্যে বলল, এরপর থেকে যতবার ভুল করবে ততবার ঠিক এভাবেই আমার কাছ থেকে শাস্তি পাবে তুমি। মনে রেখো শ্বেতা, আমি মানুষটা কিন্তু একদমই ভালো নই। বাই দ্য ওয়ে। শ্বেতা এরিসের আসামকে এমন অধিকার বোধ দেখে অবাক হয়ে গেল, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহসই পেল না। এরিস ফের সিগারেট ধরাতেই বলল, বাইকে তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? আমার ভাইয়া। কেমন ভাইয়া? চাচাতো ভাইয়া। লিসেন, এসব চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাইগুলোর থেকে সবসময় দূরে থাকবে, বুঝেছো? এরপর যেন কখনো এত ঘনিষ্ঠ হয়ে তাদের কারোর সাথে তোমায় চলাফেরা কিংবা কথা বলতে না দেখি। শ্বেতা এরিসের প্রতি বিস্ময় রেশ যেন কাটছেই না। এই লোকটা হঠাৎ তার ব্যাপারে এত পজিটিভ দেখাচ্ছে কেন, সেটাই বুঝতে পারছে না সে। এরিসের প্রতিটা কথাবার্তা, আচার ব্যবহার, আচরণ আর ব্যবহারের একের পর এক ধাক্কা খাচ্ছে সে। এরিস সিগারেট ফেলে দিয়ে বলল, এখন বাইকে ওঠো, আমাকে যেন আগের বারের মতো একই কথা বারবার বলতে না হয়। শ্বেতা অসহায় কণ্ঠেই বলল, দেখুন, আপনার সাথে আমাকে আমার পরিবারের কেউ দেখে ফেললে আমার জন্য খুব ঝামেলা হয়ে যাবে। আমাকে ছেড়ে দিন না প্লিজ, আমি একা যেতে পারবো। ডোন্ট ওয়ারি, তোমার বাড়ির সীমানার অনেক আগেই তোমাকে নামিয়ে দিব, কিন্তু মনে রেখো আমার চোখ কিন্তু সবসময় তোমার উপর থাকবে। সো বি কেয়ারফুল সিলি গার্ল। শ্বেতা হা হয়ে থাকলেও উপর নিচ মাথা দোলালো। বাইকের ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর এরিস ফের শুধালো, যন্ত্রণা কমেছে? এরিস কিসের যন্ত্রণের কথা বলছে বুঝতে পেরে শ্বেতা হ্যাঁ বোধক জবাব জানালো। এরিস শান্ত স্বরে বলল, ক্ষত শুকিয়ে না যাওয়া পর্যন্ত নিয়মিত মলমটা ব্যবহার করবে। আর আমি কিছু মেডিসিন কিনে দেব, সেগুলো নিয়মিত খাবে। শ্বেতা মনে মনে ভাবলো, মানুষটা নিজেই যন্ত্রণা দিয়ে আবার নিজেই সেই যন্ত্রণার উপময় ঘটায়। ভারী অদ্ভুত মানুষ তো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দাঁড়াও এরিস, কথা আছে তোমার সাথে। ড্রয়িং রুমে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী মানুষজন নিয়ে গৌরগম্ভীর আলোচনায় ব্যস্ত থাকা নাহিয়ান আহরার খানের আচমকা শীতল কণ্ঠ শুনে এরিসের দ্রুত গতিতে চলতে থাকা পদযুগল থেমে গেল। এইমাত্র সকলকে উপেক্ষা করে ব্যস্ত পায়ে সিঁড়িতে উঠে যাচ্ছিল সে। চোখ বন্ধ করে নিজেকে যথাসম্ভব শান্ত করে নিজের বাবার দিকে ঘুরে দাঁড়িয়ে এরিস রুক্ষ কণ্ঠে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন। নাহিয়ান খান একবার উপস্থিত সকলের দিকে তাকিয়ে এরিসের কাছে উঠে এসে গলা নামিয়ে অসন্তুষ্ট চিত্তেই বলল, নিজের বাবার সাথেও কথা বলার আদব নেই তোমার? টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পড়িয়ে এসব শেখাচ্ছি তোমায়? এরিসের কপালের রোগ আচমকায় ফুলে উঠে নীলবর্ণ ধারণ করল। সকলের সামনে তাকে ন্যায়ের বাণী শুনানো অন্ধকার জগতে মুখোশধারী সর্তাকর্তা নাহিয়ান আহরার খানের এরূপ কথাবার্তা শুনে তার সমস্ত গা জ্বলে উঠল। তবু চোখে মুখে সেটা প্রকাশ না করে নিজেকে যত সম্ভব স্থির রাখল সে। নাহিয়ান খান এরিসের কররূপ উত্তর না পেয়ে আবারও বলতে শুরু করলেন, রোজ রোজ ভার্সিটি থেকে তোমার নামে হাজারো কমপ্লেন আসে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা শহরের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী আমি, সেই আমারই ছেলের নামে যদি প্রতিদিন এত এত কমপ্লেন আসে, তাহলে সেটা আমার ইমেজ আর রেপুটেশনকে কতটা ড্যামেজ করে, সেটা কি বুঝতে পারো না তুমি? এই দাঁতে দাঁত চেপে সবগুলো কথা সহ্য করলো, কোনো কথার প্রতি উত্তর করলো না সে। এইসব কথা রোজ রোজ শুনে সে অভ্যস্ত। নাহিয়ান আহরার খান বলতে লাগলেন, তোমার অন্যায় কুকীর্তির মতো আজকের ঘটনাকেও সামাল দিয়েছি আমি। আর যেন কোনো কমপ্লেন আমার কাছে না আসে। আর একটা বছর পরেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, আমি সেটারই অপেক্ষা করছি। এরপর হয় তোমাকে আমার রাজনীতি সামলাতে হবে, না হলে আমার বিশাল বিজনেস সামলাতে হবে। এরিস এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গট গট করে সিঁড়ি বেয়ে উপরে গেল। নাহিয়ান আহরান খান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল।
মাতৃহীন শূন্য জীবন এরিসের। খুব ছোট থাকতেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। তার মা বিদেশে পাড়ি জমিয়ে অন্যত্র সংসার বেঁধেছে। সে থেকেই মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি তার। আবার তখন থেকেই নানার বাড়িতে কারোর সাথে আর যোগাযোগ রাখেনি সে এবং তার বাবা। এরিসের বাবা যেন থেকেও নেই। ছোট থেকেই বাবার আদর ভালোবাসা পায়নি এরিস, না পেয়েছে ইতিবাচক কোনো শাসন। এরিসের প্রতি শুধু অর্থ আর সম্পদ দিয়েই দায়িত্ব সেজেছেন তিনি। সব সময় নিজের রাজনীতিক আর বিজনেস নিয়েই সময় কাটিয়েছেন এবং করেই চলেছেন। বাবা মায়ের শাসন এবং ভালোবাসার অভাবে ছোট থেকে একরোখা বদমেজাজি আর প্রচণ্ড জেদি হিসাবে গড়ে উঠেছেন এরিস। মায়ের প্রতি ঘৃণা আর বাবার প্রতি ক্ষোভ থেকেই ধীরে ধীরে বেপরোয়া হয়ে বকে গিয়েছে অনেকটা। তবে দাদি রিজওয়ানা খান আর দাদা রাফাত খানের হাতে ছোটবেলা থেকেই মানুষ হয়েছে এরিস। প্রিয় বলতে এই দুটো মানুষই আছে এরিসের। এখনও যথাসম্ভব এই তিনজন মানুষ একে অপরকে সময় দিকে যায়। তবে এরিসের অচেতন মন এখন সবসময় বলে তার ভীষণ প্রিয় হিসাবে কেউ একজন খুব দ্রুত গড়ে উঠেছে। শাওয়ার নিতে নিতে এক মনে এইসব কথা ভেবেই যাচ্ছিল এরিস। শাওয়ার শেষ করে গায়ে বাথটব জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো সে। তোয়ালি দিয়ে মুখ মুছতে মুছতে মুখোমুখি হলো নীলমে নামক এক অষ্টদশী যুবতী। সাথে সাথে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল সে। মেয়েটাকে সে অপছন্দ করে না, কিন্তু তার ভাবভঙ্গি এরিসের মোটেও ভালো লাগে না। এইদিকে নীলিমার চোখে মুখে উজ্জ্বলতার ছাপ স্পষ্ট। সম্পর্কে সে এরিসের একমাত্র ফুপি নাদিরা খানের একমাত্র আদরের মেয়ে। কৈশোরকাল থেকে এরিসের প্রতি অনেকটা ঝোঁক আছে মেয়েটার। বুঝ হওয়ার পর থেকেই নীলিমা পিছু পড়ে রয়েছে এরিসের। যদিও এরিসের ভয়ে কখনো মনের কোনো কথাই বলতে পারেনি সে, তবু এরিসের পাত্তা না পাওয়া সত্ত্বেও তার পিছু এখনো পড়ে রয়েছে সে। নিজের ভাবভঙ্গির মাধ্যমে মনের লুকায়িত অনুভূতির কথা প্রকাশ করতে চায় এরিসের সামনে। নীলিমা আগ্রহ ভরা কণ্ঠে এরিসকে শুধালো, কেমন আছো এরিস ভাইয়া? এরিস নির্বিকার ভঙ্গিতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়ালো। আঁচড়াতে লিপ্ত কণ্ঠেই বলল, ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কেমন আছিস? ভালো। এরিসের কোনো কথাই বলল না। নীলিমা নিজে কথা বলার জন্য উসখুস করতে লাগলো। নিজে থেকেই আগ বাড়িয়ে বলল, আমি একাই এ বাড়িতে এসেছি, তবে আসার সময় মাম্মা আমাকে বলে দিয়েছে তোমাকে নিয়ে যেন আমাদের বাড়িতে যাই। এই সাইনার সামনে দাঁড়িয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, কেন যেতে বলেছে আমায়? এমনি আব্বু আম্মু তোমাকে দেখতে চেয়েছে। পারবো না তো। এসে সরাসরি প্রত্যাখ্যানে মুখে আধার ঘনিয়ে এলো নীলিমার। তবু সে দমে না গিয়েই বলল, গেলে কি সমস্যা এরিস ভাইয়া? এরিস নির্বিকার ভঙ্গিতে বলল, আমাকে দেখতে ইচ্ছে হলে তাদেরকে আমাদের বাড়িতে আসতে বলিস। এখন রুম থেকে বের হ, আমি ড্রেস চেঞ্জ করব। নীলিমা দ্বিরুক্তি না করে চুপি চুপি বেরিয়ে গেল রুম থেকে। এরিস দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ করে তার অচেতন মনে শ্বেতার নিষ্পাপ ওই ভীতু মাখা মুখটা ভেসে উঠল। এরিস চোখ বন্ধ করে বিড়বিড় করল, স্টুপিড গার্ল, অনুপস্থিতি থেকেও আমার মনে নিজেকে ভুলতে দিবে না। ভার্সিটি থেকে বেরিয়ে কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ঈশাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল শুভ্রা। ঈশা, শ্বেতা আর শুভ্রা কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। তিনজন একই কলেজ থেকে পড়াশোনা করেছে। এখন তিনজনে ভার্সিটির স্টুডেন্ট। শুভ্রা পাবলিকে পড়লেও বড়লোকের দুলালি ঈশা ইয়ামিন চৌধুরী নামিদানি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। তবু বন্ধুত্বের কমতি নেই তাদের মাঝে। সুযোগ পেলে তিনজন একত্রিত হয়ে যায়। আজকে যেহেতু শ্বেতা নেই, তাই শুভ্রা আর ঈশা একসাথে টাইম স্পেন্ড করবে। দুই বান্ধবী রাস্তার তাই অজস্র বার্তালাপে মেতে উঠেছে। তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠ পেয়ে থমকে দাঁড়ালো শুভ্রা। দাঁড়া। শুভ্রা আর ঈশা দুজনেই থমকে দাঁড়ালো। ইহান দৌড়ে দৌড়ে তাদের দিকে এগিয়ে এলো, হাঁপাতে লাগলো। শুভ্রা অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো ইহান ভাইয়া? আর এভাবে দৌড়াচ্ছিলে কেন? ইহান ধাতস্থ হয়ে বলল, তোকে কতক্ষণ ধরে ডেকে চলেছি সেই হিসাব আছে? অথচ তুই একটা ডাকও শুনতে পেলি না। পাবি বা কি করে? তোরা মেয়েরা বান্ধবী পেলে আর দুনিয়ার কোনো কিছু হুঁশ রাখিস না। শুভ্রার চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলল, ইহান ভাইয়া। ঈশা শুভ্রা আর শ্বেতার মাধ্যমে ইহানকে মোটামুটি ভাবেই চিনে, সেই সুবাদে জিজ্ঞাসা করলো, আপনি এভাবে ছুটে এসে ওকে ডাকছিলেন কেন ভাইয়া? জরুরি কিছু বলার ছিল? ইহান ইতস্তত হয়েই বলল, না মানে আসলে। ঈশা ভুরু কুঁচকেই বলল, আরে আমার সামনে এত লজ্জা পেতে হবে না ভাইয়া।
আপনি নির্দ্বিধায় নিজের সকল কথা আমাদের খুলে বলুন। ইহান পকেট থেকে দুটো টিকিট বের করে দেখালো শুভ্রা ও ঈশাকে। শুভ্রা জিজ্ঞাসা করলো, এগুলো কিসের টিকিট ভাইয়া? কনসার্টের টিকিট। তোর আর আমার ফেভারিট ব্যান্ড ব্ল্যাক বাটারফ্লাই এর কনসার্ট আর 2 দিন পর, ভুলে গেছিস? শুভ্রার মনে পড়তে সে উচ্ছিষ্ট কণ্ঠেই বলল, ও, একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ভালো হলো তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। এগুলো কি তাহলে ওই কনসার্টের টিকিট? হ্যাঁ, অনেক কষ্ট করে তোর আর আমার জন্য ম্যানেজ করলাম। শুভ্রা খুশিতে গদগদ হয়ে ইহানকে জড়িয়ে ধরতে নিতেই চারপাশে ঈশা এবং আরো মানুষজনকে দেখে নিজেকে যত সম্ভব সামনে নিল। ঈশা এতক্ষণ চুপ করে থেকে এদের দুজনের কাণ্ড দেখছিল, ভাবছিল এদের দুজনের চিন্তা ভাবনা, খুশি আনন্দ কত মিল, যেন একে অপরের জন্যই তৈরি। ঈশা মাঝখান থেকে ফোড়ন কেটেই বলল, শুভ্রার জন্য টিকিট কেটে আনলেন অথচ আমাদের জন্য আনলেন না ভাইয়া। ইহান অপ্রস্তুতি গলায় বলল, মানে আসলে তোমার কথা মাথায় ছিল না, পরের বার মনে করে আনবো। শুধু আমার জন্য না, শ্বেতার জন্য মনে করে নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা যাই ভাইয়া। দাঁড়াও, তোমাদের সাথে আমিও যাব। শুভ্রাদের বাড়িতে তো যাবে, তাই না? হ্যাঁ। ইহান, শুভ্রার ঈশা তিনজন একসাথে শুভ্রাদের বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আচমকা একটা শক্তপোক্ত পৌরশালী দেহর সাথে ধাক্কা খেয়ে গেল ঈশা। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই দুটি শক্তপোক্ত পৌরশালী হাত তার কমাল আগড়ে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ভয়ে চোটে চোখ মুখ ঘেঁষে বন্ধ করে ফেললো ঈশা। যখন দেখলো যে সে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তখন পিট পিট করে চোখ খুলল। উজ্জ্বল শ্যামবর্ণের দীর্ঘকার এক গম্ভীর চেহারার পুরুষ মূর্তিকে দেখে থমকে গেল ঈশা। অপলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। অপরদিকে রাত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। একে তো মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছে, এভাবে পড়ে যেতে নিচ্ছিল, তার উপর তার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। ঈশা ধ্যান ভাঙলো শুভ্রার ডাকে। শুভ্রা কিছুটা উঁচু গলায় তাকে ডেকে উঠল, এই ঈশা, শুনতে পাচ্ছিস তুই? ঈশা চমকে উঠে বলল, শুনতে পাচ্ছি। শুভ্রা বিরক্তি ভঙ্গিতেই বলল, এবার দয়া করে ভেতরে চল। তারপর রাতের উদ্দেশ্যে শুভ্রা বলল, সরি ভাইয়া, ও আসলে ইচ্ছে করে এমনটা করেনি। রাত শান্ত কণ্ঠেই বলল, যার সরি বলার কথা সেই বলেনি, তার হয়ে তুই বলছিস কেন? শুভ্রা ভুরু কুঁচকে রাতের দিকে তাকিয়ে বলল, আমি কোনো ভুল করেছি যে আপনাকে সরি বলবো? আমরা দুজনেই ধাক্কা খেয়েছি, এতে ভুল আপনারও ছিল। আর আমি যে আপনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম, তার জন্য থ্যাঙ্কস। এক প্রকার মুখ ঝটপা মেরে কথাটা বলে ভিতরে পা বাড়ালো ঈশা। রাত হতভম্ব হয়ে মনে মনে আওড়ালো, ভারী অদ্ভুত মেয়ে তো। পরক্ষণে কিছু একটা মনে পড়তেই সে তার রুমের দিকে পা বাড়ালো সে। ইহান বাড়িতে আসার পর শারমিন বেগম তাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। একমাত্র ভাইয়ের আদরের বড় ছেলে অনেকদিন পর বাড়িতে এসেছে, তাকে ভালো মন্দ আপ্যায়ন না করলে চলে। শারমিন বেগমের সাথে সাথে তার বড় যা সাহেলা বেগমও অতি অধ্যপনে ব্যস্ত হয়ে পড়লেন। খাবার টেবিলে এত এত খাবারের সাথে নিজের যত্ন আত্মি দেখে ইহান ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে ফুপি, আমাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছে কেন? মনে হচ্ছে কত যুগ পরে দূর দেশ থেকে এখানে এসেছি আমি। শারমিন বেগম আদরি কণ্ঠেই বলে উঠল, চুপ কর দুষ্টু ছেলে, তোদের বাসা থেকে এখানে আসতে মাত্র আধা ঘন্টার পথ, তাও ফুপিকে দেখতে আসিস না কখনো? তোর বাপটাকেও কত করে বলি বোন আর বঞ্জিতের একটু এসে দেখে যাও, সেও যদি আমার একটু কথা শুনতো। ইহান হেসেই বলো, তুমিও তো শ্বেতা আর শুভ্রাকে নিয়ে আমাদের বাসায় যেতে পারো ফুপি। শারমিন বেগম দীর্ঘশ্বাস ফেলেই বলল, সংসারের চিন্তায় ঝামেলায় আর ভাইয়ের বাসায় যেতে পারি না রে বাবা, তবে একদিন সময় করে যাব। ঈশা অরেঞ্জ জুস খেতে খেতে শারমিন বেগমকে জিজ্ঞাসা করলো, শ্বেতা কোথায় আন্টি? ওকে কতদিন হলো বাইরে যেতে দেখি না, ও ভালো আছে তো? শারমিন বেগম চিন্তিত মুখেই বলেন, কদিন ধরে মেয়েটা ঘরবন্দি হয়ে বসে আছে, সবসময় চুপচাপ থাকে, কারোর সাথে বেশি একটা কথা বলে না। ভার্সিটিতে যায় আর আসে আর পড়ালেখা করে। ইন্ট্রোভার্ট হলেও মেয়েটা বাসায় আমাদের সবার সাথে খুব চঞ্চল হয়ে থাকতো, কিন্তু এখন কি যে হলো মেয়েটার। ঈশা তৎক্ষণাৎ খাওয়া থামিয়ে তড়িঘড়ি করে উঠে যেতে যেতেই বলল, আমি তাহলে ওর সাথে একটু দেখা করে আসি আন্টি। তারপর শুভ্রাকে টেনে টুনে নিজের সাথে নিয়ে যেতে যেতেই বলল, তুইও আয় শুভ্রা।
তোর কোনো বিষয় নিয়ে মন খারাপ শ্বেতা? নিস্তব্ধ রুমে হঠাৎ করে রাতের কণ্ঠস্বর শুনে চমকে উঠল শ্বেতা। এতক্ষণ রুমের সবগুলো জানালা বন্ধ করে রুম অন্ধকার করে বিছনায় গা এলিয়ে দিয়ে শুয়েছিল সে। রাত চাপানো দরজা ঠেলে রুমে এসে লাইট জ্বালিয়ে তাকে প্রশ্নটি করতে হকচকিয়ে গেল সে। পরবর্তী নিজেকে ধাতস্থ করে উঠে বসলো, নিচু কণ্ঠে বলল, পর মুহূর্তেই তার এরিসের করা কাজিন ভাইদের থেকে দূরে দূরে থাকা সাবধানী বাণীটা মনে পড়লো। সাথে সাথে প্রচন্ড ঘাবড়ে গিয়ে মনে মনে ফুঁকরে না উঠল ভাইয়া, সে। আমি একদম কিন্তু ঠিক রাতের আছি। সামনে সেটা তুমি দরজার প্রকাশ সামনে করলো না। দাঁড়িয়ে কেন? ভিতরে বাথরুমের এসে দিকে বসো। এগিয়ে আসতে আসতেই বলল রাত, তোর কোনো বিষয় নিয়ে মন খারাপ শ্বেতা? শ্বেতা, তোর কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। তৎক্ষণাৎ হমড়ি মুগড়ি দিয়ে রুমে ঢুকলো ঈশা আর শুভ্রা। তাদেরকে দেখে পথিমধ্যে কথা থামিয়ে দাঁড়িয়ে পড়লো রাত। ঈশা আর তার চোখাচোখি হতেই রাত দ্রুত আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেদিকে তাকিয়ে একটা ভেংচি কাটলো, তারপর সে তার কাছে গিয়ে তাকে দুপাশে জড়িয়ে ধরলো ঈশা আর শুভ্রা। সেটা আচমকা ঈশাকে শুভ্রার সাথে দেখে খুশিতে লাফিয়ে উঠল। উচ্ছিত কণ্ঠে ঈশাকে জিজ্ঞাসা করলো, অনেক দিন পর দেখা হলো তোর সাথে, কেমন আছিস তুই? ঈশা প্রবন্ত হেসেই বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ ভালো আছি কথাটা বলতে গিয়েও থেমে গেল শ্বেতা। সে কি আদৌ ভালো আছে? মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল তার। শুভ্রা আর ঈশা সেটা স্পষ্টভাবে খেয়াল করলো। ঈশা শ্বেতাকে চেপে ধরে বলল, কি হয়েছে তোর? সব খুলে বল আমাকে। শুভ্রা চিন্তিত কণ্ঠেই বলল, হ্যাঁ বনু, প্লিজ খুলে বল। শ্বেতার একবার ইচ্ছে হলো ভার্সিটিতে এতদিন যাবৎ যা যা হয়েছে সব ঈশা ও শুভ্রাকে খুলে বলে দিতে, কিন্তু পরক্ষণে আবার তার মন এসব বলার পক্ষে দ্বিমত পোষণ করলো। কি হয়েছে বল না। ঈশার কথায় শ্বেতা চমকে উঠল। তারপর মনে মনে ভাবলো, এদেরকে কিছু একটা না বলে লাগাতার প্রশ্ন করেই যাবে, তাই অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যা মিলিয়েই বলল, আসলে ভার্সিটিতে প্রথম দিন সিনিয়র একজন ভাইয়া আমাকে র্যাক দিয়েছিল, এই জন্য এতদিন যাবৎ কিছুটা আপসেট ছিলাম। শুভ্রা ফুঁসে উঠে বলল, কার এত বড় সাহস যে আমার বোনকে র্যাক দেয়? ওই ব্যাটার নাম আমাকে শুধু বল, এমন খেল খেলে দিব যে ব্যাটা আজীবন মনে রাখবে। ঈশা তাল মিলিয়ে বলল, শুভ্রা একদম, আমিও আছি তোর সাথে শুভ্রা। শুভ্রা ভাবুক ভঙ্গিতেই বলল, কিন্তু ব্যাটাকে কি করে শিক্ষা দেওয়া যায় বলতো? ঈশা কিছুক্ষণ চুপ থেকে উচ্ছ্বসিত কণ্ঠেই বলল, আইডিয়া, তুই বরং একদিন শ্বেতার ভার্সিটিতে শ্বেতা সেজে যা, তারপর বেটাকে আচ্ছা মতো শিক্ষা দিয়ে দিস। মুহূর্তেই শুভ্রার চোখ মুখ চকচক করে উঠল। ঈশাকে দু হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ভেরি গুড আইডিয়া। এই না হলে আমার বান্ধবী? এত বুদ্ধি তুই কোথায় রাখিস দোস্ত? ঈশা তেরি ইসমাল দিয়ে বলল, বালিশের চিপায় রাখি দোস্ত, তুই লাগলে আমার থেকে ধার নিয়ে নিস, পরে কিন্তু আবার ফেরত দিয়ে দিবি। দুই বান্ধবীর কাণ্ড দেখে সে তা হা হয়ে রইল। সে কিছুটা বিরক্ত ভঙ্গিতে বলল, উফ, থামবি তোরা? কি শুরু করেছিস এসব? আর এইসব প্ল্যান বাদ দে, যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস সেই মানুষটাই কিন্তু মোটেও সুবিধার না। শুভ্রা মাছি তাড়ানোর মতো ভঙ্গিতেই বলল, আরে ধুর, আমি কি তোর মতো বোকা নাকি? দেখবি ব্যাটাকে এমন নাকানি চোবানি খাবো না, সারা জীবন ধরে মনে রাখবে এই শুভ্রা কি জিনিস। না সরি, আমাকে তো আবার ব্যাটা শ্বেতা নামে চিনবে। হঠাৎ টুং করে শুভ্রার ফোনে একটা মেসেজ এলো। ইহান মেসেজ করেছে। শ্বেতা জিজ্ঞাসা করলো, কি লিখেছেন ইভান ভাইয়া? শুভ্রা চমকে উঠে বলল, তুই কি করে জানিস ইহান ভাইয়া মেসেজ করেছে? শ্বেতা লিপ্ত ভঙ্গিতেই বলল, তোর ফোনে ইহান ভাইয়ার মেসেজ বাদে আর কারো মেসেজ আসে নাকি? শুভ্রা অপ্রস্তুত হয়ে পড়ল। ঈশা শুভ্রার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, কাহিনী কি মামা? তলে তলে কি খিচুড়ি পাকাচ্ছিস? শুভ্রা তুতলিয়ে পড়ল, কই কি কিসের খিচুড়ি পাকাচ্ছি? ঈশা চোখ ছোট ছোট করে সুর করেই বলল, বুঝি মামা, সবই বুঝি। যতই ডুবে ডুবে জল খাও না কেন, জালে কিন্তু একদিন ধরা পড়তেই হবে। পরক্ষণে সে হতাশ মিশ্রিত কণ্ঠেই বলল, সেটা থেকে নজর পড়লো ওর ভার্সিটির সিনিয়র ভাইয়ের। শুভ্রা
আছে তার ইহান ভাইয়া, আমার কে আছে বলতো? আমি কি সিঙ্গেলই মরবো নাকি? বলে ঈশা নেকি কান্না কাঁদতে লাগলো। ঈশার নেকি কান্নায় শ্বেতা বিরক্ত হয়ে বলল, ঢং করিস না তো। তুই যে কত ছেলেকে ঝুলিয়ে রেখে নাকে দড়ি দিয়ে ঘুরাস, সে কি আমরা জানি না ভেবেছিস? হুম হুম, তাদের মধ্যে থেকে কারোর সাথে প্রেম করলেই তো পারিস। শুভ্রা ফিসেল হেসে অভিজ্ঞতা কণ্ঠে বলল, ওর যে দরজাল বাপ ভাই, জীবনে প্রেম করতে দিলে তো। ঈশা নাক ফুলিয়ে বলল, হয়েছে হয়েছে, এসব বাদ দে তো। এখন এখন তোর ইহান ভাইয়া কি মেসেজ দিয়েছে সেটা বল। শুভ্রা হতাশ মিশ্রিত কণ্ঠেই বলল, এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনা বাদে দুনিয়ার সব কাজ সে করতে পারবে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কনসার্টে যাওয়া, হোম রকস্টার, বাইক রাইডিং, মানে এমন কোনো কাজ নেই যে সে করতে চায় না। মানে তাকে অলরাউন্ডার হতেই হবে। আগামীকাল নাকি আবার তার কি এক বাইক কম্পিটিশনের ফাইনাল রাউন্ড আছে। আমাকে সেখানে দর্শক হিসেবে থাকতে বলেছে। মামা জানলে আমাদের দুজনেরই খবর করে ছাড়বে। ঈশা উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, আমার কতদিনের ইচ্ছা বাইক রাইডিং সরাসরি দেখা। চল কালকে আমরা 3 জন মিলেই যাই। কোথায় হচ্ছে কম্পিটিশন, জলদি বল। শ্বেতা কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। ঈশা আর শুভ্রা জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে রাজি হতে হলো। শাটার খুলে নিজের বাইক রাখার ব্যক্তিগত গ্যারেজে প্রবেশ করলো এরিস। তার বাইকের ক্যালকুলেশন হিউজ। তার বাবার অজস্র নামি দামি ব্র্যান্ডেড গাড়ি থাকলেও সে কখনো গাড়ি ব্যবহার করে না। কলেজ লাইফ থেকেই বাইক চালানো এবং কালেকশন করা শুরু হয়েছে তার। এখন সেটার সংখ্যা ছড়িয়েছে বহু পরিমাণ। 16টি বাইক গ্যারেজে 2 সারিতে সাজানো, বেশিরভাগই কালো রঙের। তার মধ্য থেকে এরিসের সবচেয়ে প্রিয় বাইক দুটো, ইয়ামা R15M এবং পালসার NS 116। দুটি বাইকে বাংলাদেশের সবচেয়ে দামি এবং দ্রুত গতির বাইক। এই দুটোর মধ্য থেকে এরিস বাইক কম্পিটিশনের জন্য দ্বিতীয় নাম্বারটি বেছে নিল। এরিসের পরনে ব্ল্যাক সিল্কি স্যান্ডেল গেঞ্জি, ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক স্কিন ডেমিন জিন্স, স্নিকার্স, হ্যান্ড গ্লাভস। সমস্ত কালো রঙে সজ্জিত হয়ে বাইকে উঠে হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে এরিস বেরিয়ে গেল খান মেনশন থেকে। রাজধানীর হাতিরঝিলের বিশাল বাইকের রেস কোম্পানির আয়োজন করা হয়েছে। সেখানে দেশের সব দক্ষ এবং বড় বড় বাইক রাইডাররা উপস্থিত হবে। আরও রয়েছে অভিজ্ঞতা এবং সিনিয়র বাইক রাইডাররা, তারা এবং বেশ কিছু বাইক রাইডিং এজেন্সি মূলত এই বাইক কম্পিটিশনের আয়োজন করেছে। হাতিরঝিল থেকে শুরু হলেও ঢাকার উন্নত সব হাইওয়ে হয়ে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এর মধ্যে যে বাইকটি সবার আগে এসে পৌঁছাবে সেই হবে আজকের বিজয়ী। 3 জন উইনার নির্বাচিত হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবে গোল্ড মেডেল, দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিলভার মেডেল এবং তৃতীয় জন পাবে ব্রোঞ্জ মেডেল। যথারীতি বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল। তখন সকাল প্রায় 10টা বাজে। তখন সবাই বাইক নিয়ে কম্পিটিশনে এন্ট্রি নিচ্ছিল এরিস। সে অবশ্য মোটো খ্যাতির জন্য খেলে না, বাইক রাইডিং করা তার নেশা, সাথে অ্যাডভেঞ্চারি ফিল নেওয়া, সাথে অবশ্য তার বন্ধু এবং বিরাট ভক্ত মহল উপস্থিত রয়েছে। এর আগেও সে বিভিন্ন বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করে বেশিরভাগগুলোতে বিজয়ী হয়েছে। সেই বিজয়ী মেডেলগুলো যত্ন সহকারে নিজের প্রাইজ রুমে সাজিয়ে রাখে। অন্যদিকে ইহান বাইক চালানোতে এতটাই প্রফেশনাল না হলেও বেশ দক্ষ বলা চলে। প্রথমবারের মতো বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সে। প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত আসতে তাকে বেশ কাঠখড় পৌঁছাতে হয়েছে, তাই এক প্রকার স্বস্তি আছে। এই মুহূর্তে মনে অস্থিরতা ও ভয় থাকলেও বাহিরে সেটাকে প্রকাশ করল না। তার সাপোর্টাররা বলতে এই মুহূর্তে পাশের সারিতে দাঁড়িয়ে থাকা শুভ্রা, শ্বেতা, ঈশা রয়েছে। শুভ্রা বরাবর ইহানের হাতে ইশারায় অল দ্য বেস্ট জানাচ্ছে। সেও হাসি মুখে ওকে অল বলেই যাচ্ছে।
ওকে বলে যাচ্ছে। সে তার চুপচাপ বনের পাশে দাঁড়িয়ে রয়েছে। এইরকম কম্পিটিশনে সে প্রথমবার এসেছে। চারপাশে মানুষ গিজ গিজ করা আর কোলাহলময় পরিবেশে থাকায় তার বেশি অস্বস্তি অনুভব হচ্ছে। তবু সে নিজেকে যত সম্ভব সামলে নিল। লং কুর্তি, জিন্স, গলায় ওড়না, চোখে চিকন ফ্রেমের চশমা আর বিরুনি পেছানো শ্বেতাকে খুব সাধারণ একটি মেয়ে বলে মনে হচ্ছে। হঠাৎই শ্বেতার চোখ যায় এরিসের দিকে। হেলমেট খুলে কার সাথে যেন কথা বলছে। শ্বেতার দৃষ্টি সেদিকে স্থির হয়ে যায়। আর যেন মানুষটিকে একটু বেশি সুদর্শন বলে মনে হচ্ছে তার কাছে। কালো রংটা তার দেহে অসম্ভব সুন্দর রকম মানিয়েছে। বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল। ঝড়ের গতিতে একে একে বাইকগুলো সীমানা ছেড়ে বেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে এরিসের চোখ আটকে গিয়েছিল শ্বেতার পানে। শ্বেতাও এরিসের দিকেই তাকিয়েছিল। ফলস্বরূপে তাদের চোখাচোখি হয়ে যায়। এরিস শ্বেতার দিকে দৃষ্টি রেখে বিদ্যুৎ গতিতে বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর বাইক নিয়ে নির্দিষ্ট জায়গায় ফিরে এলো রাইডাররা। সবার আগে ফিরে এলো এরিস। প্রচণ্ড দ্রুতগামী বাইকটা এত দক্ষ আর প্রফেশনালভাবে সে রাউন্ড করেছে যে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এতক্ষণ টানা রাইডিং করাতে বেশ ক্লান্ত হয়ে পড়েও সেটা ছাপ পড়তে দিল না তার চেহারায়। এরিসের সাথে সাথে আরও কয়েকটা বাইক সীমানার মধ্যে প্রবেশ করলো। তবে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বের জন্য এরিস ফার্স্ট হয়ে গেছে। ইহান শেষ পর্যন্ত বাইক রাউন্ড করতে পারলেও সীমানার কিছুটা দূরে এসে বাইক থেকে নিচে পড়ে যায়। শুভ্রা, শ্বেতা, ঈশা তখনও পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিল। ইহানের অবস্থা দেখে শুভ্রা চিৎকার করে ইহানের দিকে ছুটে যায়। শ্বেতা ও ঈশাও ছুটে যায়। শুভ্রা ইহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে তোমার ইহান ভাই? তুমি ঠিক আছো তো? কোথায় কোথায় ব্যথা পেয়েছো? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শুভ্রা। ততক্ষণে আশপাশে অনেক লোকজন ইহানকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ইহান ক্লান্ত স্বরেই বলল, আমি ঠিক আছে রে পাগলি, কিচ্ছু হয়নি আমার। শুভ্রা ধমকে উঠেই বলল, বলেই হলো কিছু হয়নি তোমার? বাইক থেকে পড়ে গিয়ে কত জায়গায় ছিলে গেছে, সে খেয়াল আছে? মামা ঠিক কি করে তোমাকে এইসব করতে না দিয়ে। আমি আজই মামাকে গিয়ে তোমার এই কাণ্ডের কথা বলে দিব। ইহান আটকে উঠে বলল, এত বড় সর্বনাশ আমার করিস না শুভ্রা, বাবা আমাকে আস্ত মেরে ফেলবে। আর আজকে বাইক থেকে পড়ে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত? ইহান নরম সুরে বলল, তুই থাকতে কিচ্ছু হবে না আমার। কথাটা শুনে একটা অজানা ভয় লাগা ছেয়ে গেল শুভ্রার মনে। সে আর ইহানের প্রতি রাগ দেখে থাকতেই পারল না। তাকে উঠিয়ে নিয়ে পাশের একটা রেস্ট রুমে বসে পড়ল। অর্গানাইজদের পক্ষ থেকে ফার্স্ট এড বক্স এনে কিছু মেডিসিন দেওয়া হলো ইহানকে। শুভ্রা নীরবে ইহানের হাতে পায়ের ক্ষত স্থানগুলোতে তুলা স্যাপলেন লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। ইহান নীরবে তা দেখতে দেখতে আফসোস করেই বলে উঠল, ইস, এত কষ্ট করেও বাইক কম্পিটিশনটা জিততে পারলাম না। শুভ্রা মুখটা ঝামটা দিয়ে বলল, বেঁচে আছো এই অনেক। আর কোনোদিন যদি তোমাকে এই সব বাইক কম্পিটিশনে নাম দিতে দেখেছি তো তোমার একদিন কি আমার একদিন। ইহান মৃদু হাসল, বলল, তুই যখন আমাকে এভাবে শাসন করিস আর আমার সেবা করিস তখন তোকে আমার অন্যরকম লাগে। কি রকম লাগে? থাক, বলবো না, বললে তুই লজ্জা পাবি। আরে বলো না। ইহান আচমকাই বলে উঠল, পেতনি পেতনি লাগে। বলে দম ফাটা হাসিতে মেতে উঠল ইহান। শুভ্রার উৎসাহ ভরা মুখটা নিমিষে চুপসে গেল। সে শুনতে চেয়েছিল কি আর এই বেটা বলল কি। শুভ্রা জোরে ইহানের ক্ষত স্থানে একটা থাপ্পড় মেরে দিল। ইহান আর শব্দ করে উঠল। শুভ্রা দাঁত কটমট করেই বলে উঠল, ফাজিল ব্যাটা। ভিড়ের মধ্যে শুভ্রাকে খুঁজে বেড়াচ্ছে শ্বেতা। মেয়েটা যে ইহানকে নিয়ে কোথায় গেল সে বুঝতেই পারছে না। ঈশাও একটা জরুরি ফোনে কল অ্যাটেন্ড করতেই দূরে চলে গেছে। এই মুহূর্তে এত মানুষের মধ্যে নিজেকে একা পেয়ে ভীষণ অসহায় লাগছে শ্বেতার। হঠাৎ করে নিজের বাঁ হাতে একটা হেঁচকাটান অনুভব করলো শ্বেতা। কিছু বুঝে ওঠার আগেই একটা শক্তপক্ষ পুরুষালী বুকে আছড়ে পড়লো সে। সাথে সাথেই তার নাকে ভেসে এলো পুরুষালী ক্লোনের মাস্কের সুঘ্রাণ এবং মেনলি কড়া পারফিউমের সুঘ্রাণ। মাথা তুলে উপরে তাকাতে চমকে উঠলো সে। আবারও সেই চিরচেনা মুখ। এরিস গম্ভীর মুখে ভুরু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শ্বেতার দিকে। শ্বেতার ভীতু মুখশ্রী তার হৃদয় স্পন্দনের তীব্র শব্দ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ এবং অনুভব করছে সে। এরিস শ্বেতাকে এক সাইডে নিয়ে এসে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করতে করতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি হঠাৎ এখানে?
আমার বাইক রাইডিং দেখতে এসেছো নাকি? সেটা ঢোক গিলেই উত্তর দিল। না মানে আসলে আমার এক কাজিনের বাইক রাইডিং দেখতে এসেছিলাম। আমরা তিনজন, আমি, আমার বোন আর আমাদের বেস্ট ফ্রেন্ড। এরিস ফুরো কুচকেই বলল, তোমার কাজিন বলতে সেদিনের বাইকের ওই ছেলেটা নাকি? না, সে তো আমার চাচাতো ভাই ছিল, আর আজকে ছিল আমার মামাতো ভাই ইহান ভাই। এরিস একটা বিরক্তির শ্বাস ফেলেই বলল, হ্যাঁ, এতগুলো কাজিন ভাই কেন তোমার? আর সবার সাথে তোমার এত কানেক্টেড থাকতে হবে কেন? শ্বেতা আমতা আমতা করেই বলল, ফ্যামিলির পার্ট হলেই তো কানেক্টেড থাকতেই হবে। আমার চাচা মামারা ছেলে সন্তান নিলে আমি কি করব? আমি কি জন্মের সময় গিয়ে তাদের জন্ম আটকাতে পারতাম নাকি? এরিস চোখ শুরু করে শ্বেতাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতেই বলল, আজকে বড্ড বেশি মুখ চলছে তোমার। এনিওয়ে, আমার বাইকে ওঠো। বলে নিজের বাইকে উঠে শ্বেতাকে তার পিছনে বসতে আদেশ করলো এরিস। শ্বেতা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে যাবেন আমাকে? বিদেশে পাচার করে দেবো তোমায়। এবার হ্যাপি? স্টুপিড গার্ল, যেটা বলছি সেটা করো। অন্তত আমার সাথে থাকলে তোমার কোনো বিপদ হবে না। এরিসের শেষের কথাটা কি মেশানো ছিল শ্বেতা নিজেও জানে না। মন্ত্রমুগ্ধই নেই, অনেকটা যন্ত্র চালিতের মতো শ্বেতা এরিসের বাইকের পিছনে বসে পড়ল। আজকে এরিসকে তাকে আর নিজের কাজ শক্ত করে জড়িয়ে ধরতে বলবে না। কোনো এক অজানা কারণে শ্বেতা নিজেই জড়িয়ে ধরল। হেলমেট না পরেই এরিস বাইক স্টার্ট দিল। মধ্য পেরিয়ে বাইকটা ছুটে চলল সুদূর অজানার উদ্দেশ্যে। এরিস বাইক থামালো একটা শুনশান নদীর সামনে। শ্বেতা ভেবে পায় না এই লোকটা সবসময় জলাশয়ের ধারের কাছে কেন বাইক নিয়ে ছুটে আসে। একবার ইচ্ছে হলো প্রশ্ন করবে, কিন্তু পরে আর সাহসে কুলালো না তাই। এরিস কোনো কথা না বলে বাইকে হেলান দিয়ে একটার পর একটা সিগারেট ধরিয়ে টেনেই যাচ্ছে। সেটা বিরক্ত হলো প্রচুর। সিগারেটের ধোঁয়া সে একদম সহ্য করতে পারে না। না সে সিগারেট খাওয়া মানুষদের পছন্দ করে, এই কথা একবার রাতকে বলার সাথে সাথে সে আজীবনের মতো সিগারেট ছেড়ে দিয়েছে। কিন্তু এই লোক কি কখনো ছাড়বে? উল্টো শ্বেতাকে আস্ত এক রামধমক দেবে। অনেকক্ষণ পর শ্বেতা সাহস সঞ্চয় করে বলল, আমরা আর কতক্ষণ থাকবো এখানে? এরিস নির্বিকার ভঙ্গিতে বলল, কেন ভয় হচ্ছে আমাকে? না, তা নয়। তাই আমি সবটা বুঝি শ্বেতা, কিন্তু তবুও কিছু করার নেই। তুমি না চাইলেও তোমায় আমাকে সহ্য করতেই হবে। শ্বেতা এরিসের কথার আগামাথা বুঝতে না পেরে তার দিকে ফেল করে তাকিয়ে রইল। এরিস শ্বেতার দিকে ঘুরে আচমকা তার কোমর টেনে ধরে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। শ্বেতা হকচকিয়ে গেলেও সেটাকে এরিস গুরুত্ব দিল না। শ্বেতার মুখের খুব কাছাকাছি নিজের মুখ এনে এরিস শীতল অথচ গম্ভীর স্বরে বলতে লাগলো, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন হবে আমার নামে। জানো শ্বেতা, আমি মানুষটা ভীষণ স্বার্থপর। নিজের প্রিয় জিনিসের ন্যূনতম অংশ কখনো কারোর সাথে ভাগাভাগি করি না। আর সেটা যদি হয় হৃদয় হরেনি, তাহলে তো কথাই নেই, সে পুরোটাই আমার। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এরিস আহরার খান এক রহস্যবিদিত দুর্ভেদ্য মানব, যাকে সে নিজে থেকে না চাইলে কখনোই খোলা বইয়ের মতো পড়া সম্ভব নয়। এরিস কখনো তার দুর্বলতা তৈরি করতে চায়নি, কারণ সে জানে তার সামনের পথ কতটা দুর্জয় আর বন্ধুর প্রকৃতি হতে চলেছে। তবুও না চাইতেও অনাকাঙ্ক্ষিত দুর্বলতা রূপে আত্মপ্রকাশ করতে চাইছে। শ্বেতা নামক এক অস্তিত্ব। আমি আদৌ জানি না সে আমার দুর্বলতা, নাকি অবজেশন, সাময়িক মোহ, নাকি শুধুই নিখুঁত ভালোবাসা। ফেরার পথে এরিসের বুক পকেট থেকে ছোট্ট নোটবুকের এই পৃষ্ঠাটা কুড়িয়ে পেয়েছিল শ্বেতা। তখন থেকে নিখুঁত ভাবনা নিমজ্জিত হয়ে রয়েছে সে। এসে নিজেকে করা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে চাচ্ছে শ্বেতা, কিন্তু কোনোভাবেই উত্তর মিলছে না। হঠাৎ এই বাড়িতে ঢোকার পথে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিল শ্বেতা, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামনে নিল সে। রাত রেডি হয়ে ব্যস্ত ভঙ্গিতে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল। মেধাবী ছাত্র বিধায় পড়াশোনার ক্ষেত্রে মোটেও কার্পণ্য করে না সে। রাত ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস শ্বেতা?
সেটা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক বোঝালো। শ্বেতাকে আনমনা দেখে রাত আবারও প্রশ্ন করলো। তোর ইদানিং কি হয়েছে বলতো? এত মনমরা হয়ে থাকিস কেন সবসময়? কই কিচ্ছু হয়নি তো। এখন আমার থেকেও কথা লুকাবি শ্বেতা? আগে তো নিজের সব কথা আমার সাথে শেয়ার করতিস। না, আসলে তেমন কিছুই হয়নি। কিছুই যখন হয়নি, তাহলে এরপর থেকে তোকে যেন আর এরকম মনমরা হয়ে থাকতে না দেখি। তোর মুখে সারাক্ষণ মিষ্টি হাসিটাই মানায়। শ্বেতা রাতের দিকে তাকিয়ে একটু হাসলো। রাত এতে প্রসন্ন হলো, তারপর বলল, এবার ঠিক আছে। তা তোর সাথে বাকি দুই বাদর কোথায়? দুই বাদর বলতে বলতে এখানে শুভ্র ওর ঈশাকে বোঝানো হয়েছে। ভাগ্যিস ঈশা এখানেই নেই, না হলে আবারও রাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া বেঁধে দিত। শ্বেতা উত্তর দিল, ওদের কি একটা কাজ আছে যেন, কিছুক্ষণ পরেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা। শ্বেতা ভেতরে চলে গেল। রাত শ্বেতার যাওয়ার পানে তাকে মনে মনে ভাবলো, আর মাত্র 2-1 বছর অপেক্ষা করছে তা, এরপর তোকে পার্মানেন্টলি আমার পার্টনার বানিয়ে নিব। সারাক্ষণ তোর মুখে হাসি ঝুলিয়ে রাখবো, কথা দিলাম। ভেবে মুচকি হেসে রাত বাইকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ক্যাম্পাসের মধ্যে শ্বেতা, রূপী, শুভ্রার দিকে ভুরুকুচকে তাকিয়ে রয়েছে এরিস। গভীর দৃষ্টিতে তাকে দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। পরের দিকে শুভ্রা মনে মনে ঘাবড়ে গিয়ে নিজেকে অনেকবার ভালো মতো দেখে নিল। না, গেট আপ তো সম্পূর্ণ ঠিকই আছে। সম্পূর্ণ শ্বেতার মতো সেজে তারা ভার্সিটিতে এসেছে। তাকে চেনার কোনো প্রশ্নই ওঠে না। শ্বেতার কাছে বান্ধবীরা পর্যন্ত তাকে চিনতে পারেনি, সেখানে দুদিনের এরিস তাকে চিনবে কিভাবে ভেবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল শুভ্রা। শ্বেতা, মুবাশশিরা। এরিসের আচমকা ডাকে বেশ ঘাবড়ে গেল শুভ্রা। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বলল, জি জি বলুন ভাইয়া। যাও, ক্যান্টিন থেকে আমার জন্য একটা কোল্ড কফি নিয়ে এসো। শুভ্রার সাথে সাথে কিছুটা উঁচু গলায় বলল, পারবো না, নিজের কাজ নিজে করে নিন গিয়ে। সিনিয়রের সাথে জুনিয়রদের দিয়ে কাজ করাতে লজ্জা করে না? কথাটা বলে এরিসের চোখের দিকে তাকাতেই ভয়ে জমে গেল শুভ্রা। এত কঠোর আর নির্জীব দৃষ্টি সে জীবনে কখনোই দেখেনি। বেশি কথা বলে ফেললো নাকি আবার? মনে মনে একটা শুকনো ঢুক গেল শুভ্রা। এই মুহূর্তে এরিসের কাছ থেকে ভয়ঙ্কর একটা ধমক আর রাগ খাওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নিল সে। তবু বোনকে দেওয়া কষ্টের প্রতিশোধ সে নিয়ে ছাড়বে বলে প্রতিজ্ঞা করলো। এরিসকে অপমান করে কোনো অপশনে সে ছাড়বে না। অথচ এরিস কোনো প্রকার রাগ না দেখে শীতল কণ্ঠে বলল, তোমার অভিনয় খুবই ভালো শুভ্রা আফিয়াত, একদম 10-এ 10 দিলাম। এই পুরস্কারেই তুমি সন্তুষ্ট নাকি আরও অভিনয় করতে চাও? শুভ্রা ভয়ঙ্কর চমকে উঠল। এরিস তাকে চিনল কি করে? তার আসল পরিচয় বা জানলো কিভাবে? এরিস শুভ্রার থেকে উত্তরের আশায় তার দিকে তাকিয়ে ভুরু নাচালো। শুভ্রা কয়েকটা শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বলল, আপনি কিভাবে বুঝলেন যে আমি শ্রেতা নই? আর আমার আসল পরিচয় বা জানলেন কিভাবে? এরিস দুর্বোধ্য হেসে শান্ত স্বরে বলল, যাও, ক্যান্টিন থেকে আমার জন্য একটা কোল্ড কফি নিয়ে এসো। প্রথমত, শ্বেতার চেহারার প্রতিটা ভাঁজ আমার মুখস্থ হয়ে গেছে। শ্বেতার মতো 100টা জমজ আমার সামনে আসলেও তার ভেতর থেকে আসল শ্বেতাকে আমি ঠিকই বের করে নিতে পারবো। এই যেমন ধরো, শ্বেতার ডান ভুঁড়োর নিচে কালচে ছোট্ট তিল, বাম কানের একদম উপরের দিকে একটা ছোট্ট ছিদ্র, গলার নিচের দিকে ডান পাশে লালচে তিল, কপালের ঊর্ধ্বাংশে ঈষৎ কাটা দাগ। শ্বেতার এমন অজস্র চিহ্ন রয়েছে যেগুলো আমার পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, শ্বেতার চেহারায় যে নিষ্পাপ সরলতা আর ভীতু সন্ত্রস্ততা আমি সর্বদা দেখতে পাই, সেটা তোমার চেহারায় আমি দেখতে পাইনি। দ্বিতীয়ত, তোমার আসল পরিচয় জানা আমার পক্ষে মোটেও অসম্ভব কোনো ব্যাপার ছিল না। আমি চাইলে 2 মিনিটে যে কারো বায়োডাটা হাজির করতে পারি। শুভ্রা একদিক দিয়ে ভীষণভাবে ঘাবড়ে গেলেও অন্যদিক দিয়ে ভীষণ মুগ্ধ হলো। সে ভেবেছিল সে তাকে বিরক্ত করা মানুষটি ভীষণ বদমাশ আর বকাটে প্রকৃতির হবে, অথচ সেই রকম কিছুই দৃষ্টিগোচর হলো না তার। উল্টো তার বোনের প্রতি আরও একটা মনোযোগ আর আকর্ষণ দেখে সে ভারী অবাক হলো। তো মিস শুভ্রা আফিয়াত,
এরিসের কণ্ঠে নিজের নাম শুনে আরও এক দফা চমকে উঠল শুভ্রা। হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া। তুমি আমার সাথে কেন এরকম নাটক করেছো সেটা জানার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু এই নাটকটা করার জন্য তোমাকে তো শাস্তিস্বরূপ কিছু একটা করতে দিতে হয় নাকি? শুভ্রা কয়েকটা শুকনো ঢোক গেল, না জানি এরিস তাকে এই মুহূর্তে কি শাস্তি দেয়। আই এম সরি ভাইয়া। সরি বললে তো কাজ হবে না, তোমাকে এর জন্য ফাইন দিতে হবে। কি ফাইন? এরিস কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, শুনেছি তোমার আর শ্বেতার একজন বেস্ট ফ্রেন্ড আছে, ঈশা ইয়ামিন চৌধুরী তার নাম। আজকের তার বাসায় তোমরা 3 জন রাত যাপন করবে। শুভ্রা ভীষণ অবাক হয়ে বলল, কিন্তু কেন? সেটার উত্তর তো আমি তোমাকে দিব না। আর তাছাড়া আজকে রাতে তো তোমার আর তোমার ইহান ভাইয়ার কনসার্টে যাওয়ার কথা আছে, কি তাই না? শুভ্রা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। এই লোকটা এত কিছু জানে কি করে? ব্যক্তিগত কিংবা অতি সূক্ষ্ম ব্যাপারও তার নখপর্ণ রয়েছে। শুভ্রা তাও বলল, হ্যাঁ তাতে কি? তোমার বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার দিকে কনসার্টে চলে যেও। আর তুমি যদি আমার শর্তে রাজি না হও তাহলে তোমার বাবা আর মামার কাছে কনসার্টের খবর যেতে বেশি দেরি লাগবে না। এরিসের ঠান্ডা শরীর হুমকিতে কেঁপে উঠল শুভ্রা। ফেল করে তাকিয়ে রইল এরিসের দিকে। অথচ এরিস নির্বিকার। শুভ্রা মনে মনে ভাবল, এই লোক তো ঠান্ডা মাথায় খুনও করতে পারবে। কেন যে শ্রেতা সেজে এসেছিলাম। এরিস আবারও জিজ্ঞাসা করলো, তাহলে ডিল ডান? শুভ্রা অগত্যা কোনো উপায় না পেয়ে এরিসের প্রস্তাবে রাজি হয়ে গেল। এরিসের মাথায় আসলে কি ঘুরছে সেটা সে কোনোভাবে বুঝতে সক্ষম হলো না। বুঝলে হয়তো রাজিও হতো না। দূর থেকে শুভ্রা আর এরিসের ওপর নজর রাখছিল শাওন মির্জা আর তার দলবল। শাওনের চোখে মুখে তীব্র ক্রোধ আর প্রতিহিংসার আগুন। শাওনের বন্ধু রাফি বলল, ওই মেয়েটার জন্য এরিস তোকে ভার্সিটির সবার সামনে কুত্তার মতো মারধর করলো, তোর প্রেস্টিজ পাঞ্চার করলো, আর তুই কিছুই বলবি না? শাওন দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে বলল, সরেক সময় আর সুযোগের অপেক্ষা করছি। আমাকে অপমান করা শোধ এই শ্বেতা আর ইরিস দুজনের উপরই আমি চরমভাবে তুলব। এমন প্রতিশোধ নেব যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আজীবন আমার প্রতিশোধ মনে রাখবে। রাত প্রায় 9টা বাজে। শুভ্রা অনেক কাঠখড় পুড়িয়ে বাবা মাকে রাজি করিয়ে শ্বেতাকে নিয়ে ঈশাদের বাসায় সন্ধ্যার দিকে চলে এসেছে। শ্বেতা প্রথমে রাজি না হলেও পরক্ষণে বান্ধবীর বাসায় মজা হবে ভেবেই চলে এসেছে। চৌধুরী ভিলার সকলে অনেক রাত পর্যন্ত জেগে থাকলেও রাত 9টার মধ্যে সবাই ডিনার সেরে যে যার রুমে চলে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। শ্বেতা, শুভ্রা আর ঈশা একই রুমে থাকার কথা ছিল, কিন্তু শুভ্রার সন্ধ্যা 7টার দিকে ইহানের সাথে কনসার্টে চলে গিয়েছে। 10টার মধ্যে তার ফিরে আসার কথা। শ্বেতা আর ঈশা দুই বান্ধবী মিলে প্রথমে অনেকক্ষণ যাবৎ খুনসুটি করে এয়ারপোর্ট বাতি নিভিয়ে দিয়ে পপকর্ন নিয়ে মুভি দেখতে বসেছে। ভয়ঙ্কর হরর থ্রিলার মুভি চলছে 46 ইঞ্চির বিশাল বড় এলআইডি টিভিতে। সেটা বারবার ভয়ে কুকড়ে ঈশাকে জড়িয়ে ধরছে। ঈশা তার অবস্থা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। এভাবে দুই বান্ধবী অনেকক্ষণ যাবৎ টিভি দেখতে দেখতে হঠাৎ করে ঈশা ঘুমিয়ে গেল। এই মেয়ে তো এত সহজে ঘুমায় না, আজকে কি করে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল সেটা ভেবেই পায় না। টিভি বন্ধ করে দিয়ে সে ঈশার গায়ে কমফোর্টটা জড়িয়ে নিল, নিজেও তার পাশে ঘুমিয়ে পড়ল। নীরবতার মাঝে কেটে গেল অনেকক্ষণ। শ্বেতা তন্দ্রা ভাব চলে এসেছে। এমন সময় বেলকনিতে একটা আওয়াজ পেয়ে ঘুম নড়বড় হয়ে গেল শ্বেতার। অথচ ঈশা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। শ্বেতা প্রথমে পাত্তা না দিলেও পরক্ষণে আওয়াজটা ভারী হলো। ভয়ে ভয়ে কয়েকবার ঈশাকে ডেকেও লাভ হলো না। মরার মতো ঘুমাচ্ছে মেয়েটা। পরক্ষণে নিজেই সাহস সঞ্চয় করে শ্বেতা এগিয়ে গেল বেলকনির দিকে। বেলকনির দরজা খুলে চারপাশটা ভালো মতে অবলোকন করে নিল শ্বেতা, কিন্তু সন্দেহজনক তেমন কিছু না পাওয়ায় যে দরজা বন্ধ করে ফিরে আসতে যাবে অমনি পিছন থেকে কেউ একজন তার মুখে রুমাল চেপে ধরল। সেটা প্রচণ্ড ভরকে গিয়ে ছটপট করলেও তার লাজুক শরীরটা কিছুতেই বলিষ্ঠ পুরুষশালী দেহের সাথে পেরে উঠল না। শ্বাসনলীতে কড়া ক্লোরোফর্মের কারণে মুহূর্তে অচেতন হয়ে পড়ল সে। এরপর পড়ে যেতে নিলে দুটি শক্তপোক্ত পুরুষালী হাত তাকে আঁকড়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে যেভাবে মইবি বেলকুনি দিয়ে উঠেছিল সেইভাবে ধীরে সুস্থে নেমে গেল সে।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি বিশাল উদ্যানে ব্ল্যাক বাটারফ্লাই নামক বর্তমান সময়ে জনপ্রিয় একটি ব্র্যান্ডের কনসার্ট অনুষ্ঠান রয়েছে। এতে উপস্থিত রয়েছে দেশের সেরা সব রকস্টাররা। সঙ্গীত এবং বাদ্য তারা জমিয়ে রেখেছে উপস্থিত পুরো যুব সমাজে। লক্ষ লক্ষ দর্শক এবং ফ্যান তাদের মধ্যে শুভ্রা আর ইহানও দুজন বিগ ফ্যান। রাত 10টা বাজতে চলো, কনসার্ট তখন প্রায় শেষের দিকে। ইহান তবু রকস্টারদের অনুকরণে তবু নাচানাচিতেই ব্যস্ত। শুভ্রা অনেক করেও তাকে থামাতেই পারছে না। দুজন সামনের সারিতে বসার ভিড়ের মধ্যে খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি শুভ্রাকে। সে একবার কনসার্ট দেখছে তো আরেকবার ইহানের পাগলামি দেখেই যাচ্ছে। সবশেষে 10টা 15 দিকে কনসার্ট শেষ হলো। ইহান তার প্রিয় ব্র্যান্ডের প্রত্যেকটা রকস্টারদের কাছ থেকে অটোগ্রাফ দিল, সেই সাথে শুভ্রার জন্য নিয়ে এলো। তার খুশির কোনো কমতি নেই। শুভ্রা সেটা দেখে আনমনেই হাসে। দুজন কনসার্ট থেকে বেরিয়ে আসে। এখন থেকে কিছুটা পথ হেঁটে তারা রিক্সা নেবে। রাতের পরিবেশ বেশ শীতল হওয়ায় শুভ্রার গায়ের একটা ওভারকোট জড়িয়ে নিল। ইহান শার্টের উপরে ব্লেজার জড়িয়ে নিল। এখনও খুশি, তার চোখে মুখে ঝিলিক দিচ্ছে। শুভ্রা সেদিকে তাকিয়ে মুচকি হেসেই বলল, এর আগে তোমাকে এত খুশি কখনো দেখিনি ইহান ভাইয়া। দেখবি কি করে, এর আগে তো কখনো তোকে নিয়ে কনসার্টে আসিনি। কনসার্ট তোমার এত প্রিয়? ভীষণ। তুই সাথে ছিলি বলে আরো বেশি আনন্দময় হয়ে উঠেছে। শেষের কথাটি শুভ্রা লজ্জা পেল। ইহান বলতে শুরু করলো, জানিস শুভ্রা, আমার লাইফে একজন নামকরা রকস্টার হওয়ার ইচ্ছা আছে। তাও দেশের রকস্টার নয়, গ্লোবাল সুপারস্টার রকস্টার। তোমার তো কত কিছুই হতে ইচ্ছে হয়, এই ফুটবলার, এই ক্রিকেটার, আবার বাইকার। ইহান সিরিয়াস ভঙ্গিতেই বল, কিন্তু রকস্টার হওয়া আমার জীবনের স্বপ্ন। বাংলাদেশে এর ভালো কোনো ফিউচার নেই, এজন্য হয়তো আমাকে অ্যাব্রড যেতে হতে পারে। শুভ্রার বুকটা আচমকা থক করে উঠল। মনে হলো এই বুঝি তার ইহান ভাইয়া তাকে ছেড়ে একেবারের জন্য দূরে কোথাও চলে যাবে। শুভ্রা বলল, কিন্তু মামা তো তোমাকে বাংলাদেশ ছেড়ে দূরে কোথাও যেতে দেবে না। সে তো তোমাকে সারা জীবন নিজের বাড়িতে নিজের কাছে রেখে দিতে চায়। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। কিন্তু যে করে হোক তাকে ম্যানেজ করব আমি। নিজের স্বপ্ন পূরণ করতে সবটুকু চেষ্টা করে যাব। আর আমার সঙ্গ দেওয়ার জন্য তো সবসময় তুই আছিস। এত বিশ্বাস করো আমায়? নিজের থেকেও বেশি। শুভ্রার মনটা ভালো লাগায় চেয়ে গেল, কিন্তু পরক্ষণে ইহানের একটি কথায় মন ভেঙে চুরমার হয়ে গেল তার। ইহান কিছুটা মনমরা ভঙ্গিতেই বলল, কিন্তু কষ্ট হচ্ছে এটা ভেবে যে তোর বিয়ের পর আর তোকে এভাবে আমার পাশে পাবো না। তখন তুই চাইলেও আর আমাকে সবসময় সঙ্গ দিতে পারবি না। আর আমিও হয়তো দূর দেশে চলে যাওয়ার কারণে তোকে আগের মতো করে আর পাবো না। ইহানের অলক্ষ্য শুভ্রার চোখ দুটো ছলছল করে উঠল। বুকটা অজানা ব্যথায় পুড়তে লাগলো। শুভ্রার বারবার বলতে ইচ্ছা হলো, আমাকে পর করে দেওয়ার কিংবা নিজে আমার থেকে দূরে সরে যাওয়ার কথা তুমি বলো কি করে ইহান ভাইয়া? ভবিষ্যতে আমাকে শক্ত করে নিজের কাছে বেঁধে রাখার একটা ব্যবস্থা করতে পারবে না? আবার তার মনে হতে লাগলো সে ইহানকে নিয়ে যা অনুভব করে, ইহান কি তাকে নিয়ে সেই সব কিছু অনুভব করে না? শুভ্রাকে হঠাৎ চুপ করে যেতে দেখে ইহান জিজ্ঞাসার দৃষ্টিতে তার দিকে তাকালো। কি হলো, হঠাৎ চুপ করে গেলি কেন? শুভ্রা কান্না নিয়ন্ত্রণ করে অতিষ্ঠ কণ্ঠে বলল, তোমার ফিউচার পার্টটা নিয়ে কখনো কিছু ভেবে রাখোনি? ইহান হেসেই বলল, আরে ওসব তো অনেক পরের ব্যাপার, এখনো এসব কিছু মাথাতেই আনিনি। কেন, তোর এরকম কেউ আছে নাকি? থাকলে আমাকে বলতে পারিস, আমি সবটা ম্যানেজ করে দিব। শুভ্রা অন্যদিকে ঘুরে দু হাতে নিজের চোখ মুছে ভাঙ্গা কণ্ঠে বলল, জলদি রিক্সা ডাকো ইহান ভাইয়া, আমি বাসায় যাব। বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত গতিতে সামনের দিকে হাঁটতে লাগলো শুভ্রা। ইহান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর তার পেছনে দৌড়াতে দৌড়াতে ডেকে উঠল, এই শুভ্রা দাঁড়া। কিন্তু শুভ্রা দাঁড়ালো না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ইহানের থেকে অনেকটা দূরে চলে গেল সে। রাত প্রায় 12টার কাছাকাছি। আমাবস্যার নিকষালো অন্ধকারে আকাশ জুড়ে একটা নক্ষত্র ছিটে ফোটাও চেতনায় সেখানে। প্রকৃতি জুড়ে বইছে হিমশীতল বাতাস। নিস্তব্ধ নীরবতার মাঝে সমুদ্রের গর্জন বারবার জানান দিচ্ছে নিজের প্রগাঢ় অস্তিত্বের।
সমুদ্রের বালুময় তোরে অনেকগুলো কাঠের সাহায্যে আগুন প্রজ্বলিত করছে ইরিশ, তার মুখে অভিব্যক্ত রুক্ষ। কিছুক্ষণ পর পর আর চোখে তাকাচ্ছে বড় একটি গাছের সাথে হেলান দিয়ে বসে থাকা শ্বেতার দিকে। মেয়েটা এখনো অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অথচ এরই মধ্যরাতে মেয়েটাকে এভাবে জোর করে প্রকৃতি সান্নিধ্য নিয়ে আসা সে মোটেও অনুতপ্ত নয়। কিছুক্ষণের মাঝে শ্বেতার জ্ঞান ফিরে এলো। চোখ পিটপিট করে তাকাতে নিজেকে বেশ দুর্বল অনুভব করলো তার। চারিদিকে তাকে